আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। আপনারা অনেকে অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান, কিন্তু সবসময় অ্যাম্বুলেন্সের ঘটনা ম্যানেজ করা সম্ভব হয় না। তো আপনাদের জন্য এবার অনেক কষ্ট করে একটি গল্প পেয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল, আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় আর কি। এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাত্র ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে, এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে, দিনের বেলাতেও কম চলাচল করে, রাতের বেলাতেও কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আস্তে চালাও।
তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তোবা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা, তো তারা কিন্তু আপনারা জানেন এই রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন, উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব?
আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে, কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন, আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর পুতুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বলল তারা নাকি পুতুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এইখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনাই, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে, না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন, আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই, ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ 2-1 লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন 2 চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন এই যে আমার গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন
যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচাঘাটের দুইজন চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে, সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থও করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন রফিক সাহেব যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওনারা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা তখন ওনার পকেটে। তখন যে এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন, বলে না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান, উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সরোয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। সেদিন রেফায়েত ভাই হেঁটে যাচ্ছিল নন্দীপাড়ার আশেপাশের কোনো রাস্তা দিয়ে। যাবার পথে একদল মানুষ লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। সবসময়ই রেফাত ভাই লাশ দেখলে সেই লাশের পেছন পেছন যান এবং দাফন পর্যন্ত সাথে থাকেন, যদি সেটা তার ঢাকায় হয়। সে যাই হোক, তার পরিচিত হোক তার অপরিচিত হোক। এটা 2014 সালের ঘটনা। তো তিনি এরকম ফার্ম গেটে আসবেন, রওনা দিয়েছেন বাড়ি থেকে, কিন্তু হঠাৎ তাদের বাড়ির সামনে, তার বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর আগানোর পর নন্দীপাড়ার কোনো এক আশেপাশে মসজিদে একটি লাশ জানাজা হয় দুপুরে জোহরের নামাজের পর। তিনি জানাজা পরে সেখানে জানতে পারেন যে লাশ নিয়ে যাবে সীতাকুণ্ড। তো যেহেতু লাশটা ঢাকার বাইরে যাচ্ছে, তিনি আর দাফন কাজে যেতে পারবেন না। তো ভিড়ের মধ্যে থেকে একজন লোক তাকে বলে ওঠে, হুজুর কেমন আছেন? তো উনি চিনতে পারলেন যে ওনাকে খুব ভালো করেই চিনতে পারলেন, উনি তার পরিচিত একজন লোক। তো বলে হ্যাঁ ভালো আছে, কি অবস্থা, কে মারা গেছে? তো বললো যে আমার চাচা মারা গেছে, তো আপনি আমাদের সাথে চলেন না, সীতাকুণ্ড চলেন, 2টা গাড়ি নিয়ে যাচ্ছি, প্লাস আপনার লাশের জন্য আলাদা একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু ফ্রিজিং কার পাই নাই তারা। তো টেনশন করবেন না, আমি সবকিছু বহন করব। তিনি বললেন
তিনি অভয় দিলেন। তো প্রথমে একটু একটু ইতস্তত বোধ করার পর তিনি বলেন, টেনশনের কিছু না, আসলে আমার একটা বিশেষ কাজ ছিল ফার্ম গেটে। তো উনি আর 7-5 চিন্তা না করে তার সাথে রওনা দিয়ে দেন এবং মোবাইলে জানিয়ে দিলেন যে তিনি ওই বাসায় যাচ্ছেন না, সীতাকুণ্ডে রওনা হয়ে যান। তো তিনি আমল করতে করতে যাচ্ছেন। রওনা হয়েছেন দুপুর 3টার দিকে, তো সীতাকুণ্ডে পৌঁছান তারা রাত 3টার দিকে, কারণ মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজের ঝামেলায় তাদের অনেক দেরি হয়ে গেছে। গরমকাল, একেবারে সবাই ঘেমে অস্থির। কিন্তু সেখানে পৌঁছাবার পর সিদ্ধান্ত হয় এত রাতে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে সকালবেলা। তো রিফায়েত ভাই হঠাৎ করে ইনভলভ হয়ে বলেন, দেখেন ফজরের নামাজের পর দাফন করা যায় কিনা, লাশের অবস্থা তেমন একটা ভালো না, অনেক গরমে প্রবলেম হয়ে গেছে। আপনারা সিম্পল অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে এসছেন এবং অ্যাম্বুলেন্সের এসিতে খুব একটা কাজ হয়েছে বলবো না আমি, তো গরমে আরো ঝামেলা হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই দাফন করা ভালো এবং মুসলিম মানুষের লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় তো এটাতে মানে ততই ভালো আর কি। আর তাছাড়া আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর কবর যদি দিয়ে ফেলেন এবং কবরে যদি বৃষ্টিতে ভরে যায় তখন লাশ কিন্তু দাফনে আরো প্রবলেম হতে পারে। তো তার কথা শুনে 10 রকমের কথা আসলেও সবাই সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ঠিক আছে, ফজরের নামাজের পর দাফন হবে আর কি। তো তারা ফজরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষ করে লাশ দাফন করার জন্য আপনাদের ওনাদের পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। তো অ্যাম্বুলেন্সের লাশের পাশেই কিন্তু ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে আর কি, আসলে সীতাকুণ্ডের আশপাশের কোনো এলাকা, পাশের রেফাত ভাই গাড়ির ভেতরে ছিল, যেহেতু গাড়িতে জায়গা ছিল না তাই লাশের পাশেই তিনি বসে গেছেন, আর সেই সিটের মধ্যে বসে যাওয়াটা দূর জার্নি করা খুব কষ্টের। তো তিনি লাশের পাশে বসেই দোয়া দুরুদ পড়ছিলেন এবং এক সময় তন্দ্রাতে চলে যান। তন্দ্রাতে গেলে প্রায় সময় তিনি খুব সামনের খারাপের কিছু একটা টের পেতে থাকেন, যেমন সামনের খারাপ কিছু ঘটতে চাইলে তিনি একটু আঁচ পেয়ে যান। ওই তন্দ্রার মধ্যে তিনি দেখেন একটা গরু একটা কবরস্থানে বাঁধা। তন্দ্রার মধ্যেই তিনি দেখছেন গরুটার মাথা নাই, কিন্তু গরুটা খুব ছটফট করছে, গরুটা কথা বলছে এবং বলছে বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি এই জিনিসটা বারবার দেখছিলেন যখন তিনি গাড়িতে তন্দ্রার ভিতরে ছিলেন এবং লাশের খাটিয়ার ভেতর থেকে পেরেক মারার শব্দ তিনি পাচ্ছিলেন। মনে হতে লাগলো লাশের কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু উনি ভালো করে দুয়া পরে লাশের খাটিয়া থেকে উপরের ঢাকনাটা দেখি উনি ইজি সরাতে পারছেন। তিনি সরালেন এবং চেক করতে যাবেন এমন সময় সামনে যিনি বসেছিলেন তিনি বললেন, হুজুর কি করতেছেন আপনি? তো রেফায়েত ভাই আর কিছু বললেন না, বললেন না কিছু হয় নাই। তিনি ঢাকনাটা লাগিয়ে দেন এবং বুঝলেন লাশ হতে কোনো প্রবলেম আছে কিনা। আসলে কিছুই নেই, সব তন্দ্রার খেলা। যাই হোক, মসজিদ থেকে সবাই জোরে জোরে কালিমা শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে ঢোকে। তো এই কবরস্থানটা খুব বেশি বড় না, পারিবারিক কবরস্থান। বড় জোর হলে প্রথম কাতারে 50টা কবর, এরকম 10টা কাতার। ওই এলাকা ভিত্তিক কয়েকজন জায়গা দিয়ে কবরস্থান করেছে আর কি। তো রেফাত ভাই কবরস্থানে ঢুকতেই দেখলেন কবরস্থানের 2 দেয়ালের 2 কর্নারে 2জন মানুষ বসে আছে। তারা ঢুকছে না ভেতরে, তারা দেয়ালের উপরে দাঁড়িয়ে হাঁটছে কিছুক্ষণ পর পর, কিন্তু কারো দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তারা হুবহু মানুষের মতো হাঁটছে, খুব দূরে না, লোকদের চোখে, এটা খুব দূরে ছিল না, লোকদের চোখে পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু কেউ দেখছে না তাটা মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র রেফাত ভাই দেখছে। কবরস্থানের লাশ দাফনের সময় পাশের বাসা থেকে মহিলাদের কান্নাকাটি আসছে এবং রাস্তায় দাঁড়ানো কুকুরগুলো কান্নাকাটি করছে। লাশ দাফনের ঠিক 15 মিনিট পর দুয়া শেষ হতেই তুমুল বৃষ্টি নামে, একাকার অবস্থা, ভিজে চুপচুপ অবস্থা। তো যেই লোক তাকে সীতাকুণ্ডে নিয়ে আসে তার নাম হচ্ছে ফারুক। তিনি বলেন, হুজুর চলেন আমার বাসায়, একদম সাথেই কয়েকটি বাসা দেখা যায়, তো আপনি আমার বাসায় বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া করবেন, বৃষ্টি যেহেতু নেমে গেছেন চলেন, আর সারা রাত তো অনেক কষ্ট হয়েছে। তো রেফাই ভাই দেখলেন তখনও সেখান থেকে 2জন লোক সেই দেয়ালে হাঁটছে। তো তিনি তার বাসায় ঢুকে ফ্রেশ হন এবং সাথে সাথেই তাকে একটা রুম দেওয়া হয়, বলা হয় আপনি এখানে বিশ্রাম নেন, আমি একটু পরে আসব। আর তখন সকাল 6টা বাজে, আর অনেক কষ্ট হয়েছে জ্যামের ভিতরে, আর যেভাবে আসছেন অনেক কষ্ট হওয়ার কথা। তো লোকটা তাকে তার বাসায় নিল। এই কবরস্থানে যে 2জন লোক দেয়ালে হাঁটছিল তারা 2টা বাড়ি পরেই কবরস্থানের উত্তর দিকে দেয়ালে তারা হাঁটছিল। রেফাত ভাইটা ক্লিয়ার করে বললেন যে কবরস্থানের উত্তর দিকে তারা হাঁটছিল। তিনি বিছানায় শুয়ে একটু শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি একটা বাচ্চার চিৎকারে ঘুম ভাঙেন। তো বাচ্চাটা কান্না করছে। তো ফারুক যে লোক ফারুক ভাই
তাকে নিয়ে আসছে, সে জিজ্ঞেস করছে বাচ্চাটাকে কি হয়েছে। তো রেফাত ভাই দাঁড়িয়েছিল দূরে। তো বাচ্চাটা বলে যে ভূতের বাসা থেকে ওই ভূতটা ইট ছুঁড়ে মেরেছে, তার কপাল ফুলে গেছে। তো রেফায়েত ভাই সকালের নাস্তা খেয়ে জিজ্ঞেস করেন, আপনারা ঢাকা রওনা হবেন কখন? তো ওই ফারুক ভাই বলে, আমরা আসলে মিলাদ না পড়ে যাচ্ছি না, 3 দিন থাকতেছি, আপনি দয়া করে আমাদের সাথে থাকেন, কষ্ট করে আবার সেই জ্যাম পার হয়ে যাবেন, আপনি আমাদের বাসায় গেস্ট তো থাকেন, এখানে একসাথে যাবো না, যেহেতু আসছি একসাথে, আমরা একসাথেই যাবো না, এই 3 দিন একটু ম্যানেজ করেন। রেফাত ভাই বলেন আসলে তিনি আসলে এসব জিনিসে তিনি অ্যাটেন্ড করেন না, তিনি দোয়া করবেন, 3 দিন থাকবেন, কিন্তু কিছু জিনিসের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, বিধায় তিনি অনেক কিছু অ্যাটেন্ড করতে পারবেন না। তো এটা রেফায়েত ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, যাকে তিনি এক ফাঁকে জিজ্ঞেস করেন আসলে ভূতের বাড়ি কোনটা, কাহিনী কি? তখন সেই ফারুক ভাই বলেন, আসলে যে হুজুর আমার ফুফাতো ভাই, আমার আপন ফুফাতো ভাই, কবরস্থানের দিয়ে যে বাড়িটা দেখেছিলেন উত্তর দিকে দেয়ালের সাথে বাড়িটা ওদের, সেখানে থাকে। আর আমার ফুফাতো ভাইয়ের কিছু প্রবলেম আছে, ও যেখানেই যায় তাকে মানে ওখানে যেখানেই ওই বাসাটার নিচে যেই যাক না কেন তাকে কিছু না কিছু আঘাত করে, আর ওর বউ সন্তান সম্ভবা এখানে থাকে না। তো বলেন কাহিনী কি? তো বলে একটু বলেন তো শুনি। তো বলে যে ফারুক ভাই বলে যে দেখেন আমি বেশি কিছু জানি না, তো যতটুকু জানি যে ও কুফরি টুফরি করতো, তো কুফরি তাকেও হয়তো কেউ করছে, যার কারণে এই অবস্থা, পাগল হয়ে গেছে এখন। তো পাগল হবে না তো কি, এরকম করে তো যে কেউ পাগল হয়ে যাবে, মানুষের ক্ষতি করে কে ভালো আছে? তো রিফাত ভাই এসব কথার মনোযোগ দেন না, তিনি বলেন আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? সম্ভব? ফারুক ভাই বলেন দেখেন না যদি কিছু করতে পারেন হুজুর। তো ফারুক ভাই খুবই আগ্রহ দেখায় যে তার ভাইকে যদি কিছু করা যায়। তো রেফাত ভাই বলল আসলে ঘটনা তো অন্যরকম মনে হচ্ছে, আমার একটু দেখা করতে হবে তার সাথে, বাদ আসর যাই আমরা ওই বাসায়। তো তাকে বাদ আসর নিয়ে যাওয়া হয়। তো আসরের নামাজের পর রেফাত ভাই সেই বাসায় ঢোকে। তো বাসাটা পুরোটাই খালি, শুধু 2 তলায় মানুষ আছে বোঝা যাচ্ছে। তো নিচতলায় ঘের 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 শব্দ আসতেছে খালি ফ্ল্যাট থেকে। সিঁড়ির প্রথম স্টেপ দেওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন দেয়ালের এই পাশ ওপাশ থেকে শব্দ আসছে, দূর হ, দূরে চলে যা। তো রেফাত ভাই উপরে উঠেই তিনি দেখতে পান ছাদে যাওয়ার সিঁড়িতে ওঠার সেই সিঁড়িটা আছে, সেখানে 2 জন লোক বসে আছে। রেফাত ভাইয়ের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। রেফাত ভাই নর্মালি ভয় পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয় পান, কিন্তু এবার তিনি ভয়ও পান নাই। এবার তিনি বুকের ভেতরটা তার ধুক ধুক করছে, কেন জানি তার মায়া হচ্ছে ওই 2 জনকে দেখে। এমন না তাকে কোনো ক্ষতি করছে বা কোনো মানুষ তাকে ডিস্টার্ব করছে, এরকম এইসব কেসগুলোতে যারা ডিস্টার্ব করে তাদের প্রতি তার কখনো মায়া হয় না। তো তিনি কিছু না মনে করে দোয়া পরে একটা ফু দিয়ে, তার ভেতরে একটা ফু দিয়ে তিনি তাড়াহুড়ো করে বাসায় ঢুকবে, এমন সময় দেখে যে তিনি যখনই দোয়াটা পড়লেন তখনই ওই 2 জন তাড়াহুড়া করে ছাদের উপর উঠে যায়। তো তিনি ঘরে প্রবেশ করলেন বিসমিল্লাহ বলে, পড়ার সময় একটা সূরা পরে হাততালি দিয়ে তিনি ঘরে প্রবেশ করেন। তো প্রবেশ করার সময় ঘরের ভেতর থেকে মনে হচ্ছে দেয়ালের ভেতরে চাপা আছে হাজার হাজার লাশগুলা কান্না করছে, বলছে আমার ক্ষতি করিস না। তিনি তন্দ্রার সময় যা চিন্তা করছিলেন ঠিক এরকমই। তো ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ঘরের বড় রুমে 2 জন মুরব্বী, তাদের তিনি সালাম দেন এবং তিনি তাদের পাশে একটা চেয়ার তাকে এনে দেওয়া হয়, তিনি বসেন। তো ফারুক ভাইয়ের পরিচয় করে দেন এটা আমার ফুপ্পি, এটা আমার ফুপা। তো ফুপি জিজ্ঞেস করেন তোরা কেমন আছিস? তো এই ফুপিরই কিন্তু ভাই মারা গেছেন, যার কারণে রেফাত ভাইয়ের সেখানে যাওয়া। তো তারও মন খারাপ দেখা যাচ্ছে। তো ফারুক ভাই বলছে ফুফু ওনাকে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করার জন্য, উনি আমার পরিচিত। তো কাকার লাশ দাফন করার সময় তিনি ঢাকা থেকে আসছে আমার সাথে। তো এর মধ্যে রেফাত ভাই দেখেন ফারুক ভাইয়ের ফুপুর পাশে একজন লোক দাঁড়ানো, সে বারবার রেফাত ভাইকে ইশারা করছে চলে যাবার জন্য। আর যেহেতু রেফাত ভাই বসেছিল, সে উঠছিল না, সে এটা দেখে মাইট দিবে এরকম একটা ইশারা করছিল। রেফাত ভাই দেখলেন তার মা একজনকে ডাক বলল যে সেলিমের রুমের কাছে যে দাঁড়াতো, সেই ছেলেটা সেখানে চলে গেল। তো সেই ছেলেটা হচ্ছে ওই যে ভুক্তভোগী সেলিম ভাই, তার ছোট ভাই। তো ফুহু বলল আগে আমার ছেলের অবস্থা দেখেন, ও এরকম ছিল না, 4 মাস যাবত অবস্থা, ওর বউয়ের বাচ্চা হবে, আমরা পাঠাই দিছি ওই বউয়ের বাপের বাড়িতে, ঘরে তুল কালাম করে একাকার অবস্থা, পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে। বলতে বলতে রুমের দিকে এগুচ্ছে, বলে যে বহু কবিরাজ দেখিয়েছি, কিছুই হয়নি, কবিরাজরাও মুখ ফিরাই নিয়েছে, কত টাকা খরচ করেছে ওর পেছনে এই 4 মাসে 5 মাসে। তো তিনি রুমে ঢুকতেই দেখে যে রুমের ভেতরটা পটকা গন্ধ, পায়খানা প্রস্রাব করে সব জায়গা একাকার অবস্থা, খুব বাজে অবস্থা এবং বমি করার মতো অবস্থা, রুমে ঢোকা যাচ্ছে না। আর মাঝে মধ্যে এই পায়খানা করে তিনি মানুষের মধ্যে বারান্দা দিয়ে ছিটায় দেয় আর কি, এরকম অবস্থা আর কি, বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করে,
তাকে বেঁধে রাখা হয়েছে একটা শেকল দিয়ে, যাতে একটা সার্টেন মুভমেন্টই তিনি করতে পারেন। রাত হলে তিনি গান গায়, আবার কখনো কখনো জোরে জোরে চিৎকার করে। তো আসলে ফুফুর পাশে একজনকে তিনি ওই সময় বসে দেখেছিলেন দাঁড়িয়ে আছে। তো ওইখানে ওই মুরব্বী মানে ফুপার সাথে দেখা করবার সময় তো সেলিম ভাই রুমে ঢোকার পরে যখন সেলিম ভাইকে দেখে, তখন সেলিম ভাইকে দেখছিল রেফাত ভাই বলল, থাক, আমি আর এখন দেখবো না, আমাকে বলেন ঘটনা কি। তো তাকে আবারও সেই ফুপার রুমে নেওয়া হলো। এই বয়স্ক লোকটাও এই টেনশনে একবার হার্ট অ্যাটাক করেছে। তো রেফাত ভাইকে বলা হয়, তিনি ওই রুমে আবার যে বসায়। তার ছেলে তাকে তার পাগল হওয়ার আগে যা বলেছে, যে সে মানুষের কাজ করে দিত, তার সাথে দুইটা জিন ছোটবেলায় তার সাথে আসে। এই দুইজন জিন তাকে বিভিন্ন সময় কাজ করিয়ে দিত, কাজ করিয়ে নিত এবং টাকার বিনিময়ে। তো তিনিও টাকা পাচ্ছিলেন এবং চলছিল তাদের সংসার। তার দুইজন জিন আছে, তারা তার সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকে তিনি সবসময় কারো না কারোর সাথে কথা বলতো, এবং এটা শুরুতে সবাই ভয় পেল, পরবর্তী সময় আর কেউ ভয় পেত না। তো পরে জানা গেছে তার সাথে দুজন জিন সঙ্গী আছে, তারা তার সাথেই থাকে, তারা কোথাও তাকে ছেড়ে যায় না। তো রেফাত ভাই মিলাচ্ছে দুইজনকে তিনি দেখেছিলেন, তার সাথে থাকা সেই জিন দ্বারা তিনি মানুষের অনেক কাজ করে দিতেন, জাদু করা, মান করা ইত্যাদি, খারাপ কাজ ভালো কাজ সবকিছুই। অনেকের উপকার হতো, আবার অনেকের হতো না। তার কিছু কিছু কাজে তিনি এই পুকুরের পানি, ওই কবরে তাবিজ গোড়া গেড়ে ফেলা, শ্মশান থেকে হাড় সংগ্রহ করা, এসব উপকরণ তিনি জোগাড় করতো এবং তা দিয়ে কুফরি করে যাকে ইচ্ছা তিনি ক্ষতি করতে পারতো। আবার জাদু আবার আরেকজনের জন্য তিনি বানও মেরে দিত, কেউ বান মেরেছে সেটা ছুটিয়ে দিত। কিন্তু 2012 সাল থেকে তিনি এসব যাই করতেন, বাসায় অসুস্থ থাকতেন এবং টাকা পয়সা অনেক খরচ করেন, কিন্তু কোনো লাভ হয় নাই। 2012 সালের শেষের দিকে রাতের বেলা হঠাৎ একদিন চিৎকার, পুরা বাসা একাকার অবস্থা। এক করেছে তিনি সবাইকে, চিৎকার চেঁচামেচি করে তার সারা শরীরে হাত দিতে বলতে লাগলেন, আমাকে বাঁচাও আম্মা, ওরা আমারে মাইরা ফেলবে। তো জিজ্ঞেস করা হলে বলে যে তিনি একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নে 3 জন লোক তার সামনে আসে, তারা তার মাথাটাকে একটা কাঠের গুঁড়ির উপর রেখে শরীর থেকে জবাই করে আলাদা করে দেয়। তিনি চিৎকার করতে থাকেন তার শরীর থেকে এবং ফিল করতে থাকেন গরম রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যে থেকে সেটা টের পান। সেই রক্তগুলো ওই জন্তুগুলা হাত দিয়ে তুলে আবার তার শরীরে মেখে দিচ্ছে। তিনি ভয়ে ঘুম থেকে উঠে যান। সেই সময়ে রাতের বেলা পুরো বাসা কেঁপে ওঠে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। এরকম কম্পন আগে কখনো হয় নাই। তারা লক্ষ্য করলেন যে রুমে সেলিম ঘুমায় তার স্ত্রী সেই রুমে বারান্দায় ভর্তি লাল রক্ত। তারা অনেক ভয় পেয়ে যান এবং আল্লাহকে ডাকতে ডাকতে তারা এক রুমে জড়ো হয়ে যান সবাই। পরের দিন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। সেই কবিরাজ তার ব্যাপারে যেটা বলে, যেহেতু তিনি খারাপ কাজ করেছেন, কোনো ক্ষতি করেছে কাউকে, এখন বিষয় যে যাকেই সে ক্ষতি করেছে সে শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, নতুন শক্তি নিয়ে যাকে ক্ষতি করেছে। এর মোকাবেলা করা সম্ভব বড় কোনো আলেম দ্বারা। সেলিম সাহেব অনেক নামাজ পড়তেন, সেদিন থেকে তার নামাজও বন্ধ। গালাগালি, গান গাইতো মাঝে মধ্যে একা একা, কিন্তু তখনও এতটাই এক্সট্রিম হয় নাই। তারা একজন বিজ্ঞ আলেমকে দেখাতে যাবেন, কিন্তু সে আলেম তাদেরকে আগেই মানা করে দেয়। তাদের এই অবস্থা হয় আরো ভয়ঙ্করভাবে 2013 সালের শেষের দিকে, যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। তার স্ত্রীকে প্রায় সময় ছাদে পাওয়া যেত, এবং যখনই ছাদে পাওয়া যেত সে শুধু একটা কথাই বলতো, তাকে মুক্তি দিতে। কেন এসব কথা বলতো তারা কেউ কখনো বোঝেনি। তার স্ত্রী কিছু খেত না, আর স্বপ্নে নাকি প্রায় সময় দেখতো তার বাচ্চাকে কে যেন তার পেট থেকে বের করে কেটে নিয়ে যাচ্ছে এবং বলছে, আজকে তোর বাচ্চা দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। পরে তার বাবা মা তাকে বাসায় নিয়ে যায়। সেখানেও এসব দেখা কমলেও, কিন্তু সেখানেও তিনি কয়েকবার তার বাচ্চাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। কিন্তু এত কিছু তো মানুষ দেখে না, মানুষ সবকিছু বুঝতে চায় না। হঠাৎ একদিন নাকি সেই আলেম তাদেরকে তিনি যে আলেম তাদেরকে দেখতে মানা করে দিয়েছিল, সেই আলেম তাদেরকে ফোন দিয়ে বলে, দেখেন, আমি খবর নিয়েছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আপনার ছেলে কুফরি করা ছেলে, সে কি করেছে খবর নেন তার কাছ থেকে। সে এমন এক অকাজ করেছে যার মাসুল আপনাদের পরিবার দিয়ে যাবে। সাবধান থাকেন, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আপনার ছেলের বউ এবং এই ছেলের বউয়ের সাথে সর্বদা একজন লোক রাখবেন। আপনার ছেলের আশেপাশে যেন কোনো ধারালো বস্তু না থাকে সেই ব্যবস্থা করবেন, এবং বাসায় যদি ভাড়াটিয়া থাকে তাহলে তাদের বিদায় করে দিতে পারেন, কারণ বলা যায় না কার কি ক্ষতি করে ফেলেন আর আপনারা বিপদে পড়ে যান। এরপর থেকে সেই যে ফোন আসলের পর থেকে ধীরে ধীরে তার এই দশা।
তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। কন্ট্রোল করতে গেলে তিনি ঝামেলা করে বসেন। বাসার মধ্যে সারাক্ষণ কে যেন চিৎকার করত এবং বাড়ির চারিপাশে তখনও কুকুর কেঁদে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা সেই বাসায় থাকার পর রেফাত ভাই এই ফারুক ভাইয়ের সাথে তাদের বাসায় ব্যাক করে। তো ফারুক ভাইদের বাসা থেকে ওই বাসায় দূরত্ব খুব বেশি হলে 50 ফিট, সবকিছুই দেখা যায়, পাশাপাশি বাসা। তো রেফাত ভাই মাগরিবের সময় হয়ে যাওয়াতে বা মসজিদে যে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কবরস্থানের পাশ দিয়ে আসবার সময় তিনি সেই বাসার ছাদের উপর লক্ষ্য করেন 2 জন দাঁড়িয়ে আছে, আর সেই আর কে যেন তাদেরকে চাবুক দিয়ে মারছে। সেই চাবুকের শব্দ রেফাত ভাই স্পষ্ট শুনতে পাচ্ছে। তিনি ঘরে যান এবং দুয়া আমল করতে করতে তার ওস্তাদদেরকে ডাকেন। তিনি দেখতে পান আমলের সাহায্যে তার একজন ওস্তাদ তার সামনে আর একজন ওস্তাদ তার পেছনে দাঁড়িয়ে আছে। কথা বলেন একজন আর চুপ করে রইলেন একজন। বলছেন, তুমি ওই বাসায় কেন গিয়েছিলে? তুমি জানো না তুমি বিপথে চলে যেতে পারতে? সেই বাড়িতে একজন ছিল আমাদের থেকে, তার বিধায় তোমার কিছু হয় নাই। এরপর থেকে আমাদেরকে আগে জানিয়ে যাবে। বলো কি জিজ্ঞেস করবে? তখন রেফাত ভাই বলল, আমি এই ঘটনা শুনলাম, এই অবস্থা। তখন ঘটনা হচ্ছে তারা বলে যে আমাদের বের করতে হবে, তবে যা ঘটছে আর যাই ঘটেছে সাধারণভাবে ঘটছে না, লোকজন কিছুই বুঝতে পারছে না কি ঘটছে বাইরে থেকে তাদের সাথে। তো আমরা দেখি ওখানে কেউ আছে কিনা আর তাদের সাথে যোগাযোগ করা যায় কিনা। তো ফজরের নামাজ শেষ করে ঘরে আসতে রেফাত ভাই দেখেন একজন লোক একজন তাদের থেকে একজন ওস্তাদ তার রুমে থাকছিল, যে রুমে তিনি থাকছিল সেই রুমে বসে আছে। বলে, দেখো এই সেলিম লোকটা খুব বাজে কাজের সাহায্যে একটা বিশাল ক্ষতি করে ফেলেছে। সে এক প্রাক্তন প্রেমিকা বিবাহ করার পর, অন্য জায়গায় বিবাহ করার পর সেই প্রেমিকার পেটের সন্তানকে মেরে ফেলেছে। কোন এক শ্মশানের ছাই মিলিয়ে পুতুলের ছবি এঁকে সে এই কাজটি করেছে। অনেক অর্থের বিনিময় করেছে তিনি, এবং তিনি আরেকজন দিনের সাহায্য শ্মশান থেকে নিয়ে এই হত্যাযজ্ঞ চালায়। সেই বাচ্চাটার জন্মের আগেই পেটের মধ্যে মারা যায়। সেই মেয়েটার স্বামী আরেকজনের সাহায্য নিয়ে তার এই ক্ষতি করে যাচ্ছে, তার সন্তানও যেন পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়। এই এক প্রকার প্রতিশোধ। এই প্রতিশোধের ক্ষতি যার করছে নিজেরাই করছে। সেলিম একজনের করছে, এখন সেলিমের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় না সেলিমের সন্তানের সাথে সেলিমের স্ত্রীকেও মেরে ফেলতে পারে তারা। তুমি এসবের মধ্যে পড়ো না, সবসময় সবকিছু ডিল করা যায় না। রেফাত বলল, সব মানলাম, কিছুই করলাম না, কিন্তু 2 পক্ষের প্রতিশোধের কারণে নিষ্পাপ শিশুটার কিছু হোক তা তো কাম্য না। শিশুটার কি দোষ? চাইলে শিশুটাকে কি বাঁচানো সম্ভব না? তো ওস্তাদ সর্দার বলে, জানি না, কিছুই বলা যাচ্ছে না। ওদের মধ্যে থেকে যে আসছে সে আমাদের সাথে কথাই বলতে চায় না। অনেক কষ্টে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। এছাড়া সেলিমের সাথে যে জিন আছে ওরাও কিছু করতে পারবে না, ওরা এমনকি সেলিমের কাছেও তারা আসতে পারবে না, ভিড়তে পারবে না। তুমি দেখো তুমি কি করবে। চেষ্টা করো এসব থেকে নিজেকে দূরে রাখতে, আর যদি একদমই না পারো তুমি কথা বলে দেখতে পারো, আমরা থাকবো। তবে এই আমলের মাধ্যমে পাশ থেকে আমরা তোমাকে সাহায্য করবো, দেখো কিছু বের করা যায় কিনা। তো রেফাত ভাই সেদিন মিলাদের আগের দিন সেই বাসায় যায় এবং তার রুম থেকে সেলিম ভাইকে বের করা হয়। তিনি আগের থেকে বলে রেখেছিলেন তার 6-7 জন লোক লাগবে সেখান থেকে সেলিম সাহেবকে বের করার জন্য। তো সবাই তাকে ধরে গোসল করিয়ে পাক পবিত্র করা হয়, এবং যা খুব কষ্টদায়ক ছিল। 6-7 জন মিলে তার এই কাজগুলো করে। গ্লাভস পরে গোসল করানোর সময় সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যায়। গোসল করানোর পর তাকে নিচতলার একটা রুমে নেওয়া হয় এবং পরিষ্কার করা হয় সেই রুমটা। রাত 10টার দিকে তাকে একটা গোল দাগ কেটে বসানো হয়। প্রায় 1 ঘন্টার আমল শেষে সেলিম সাহেব নর্মাল হয়। এই প্রথম তাকে নর্মাল দেখলো তার ভাই। সেখানে সেলিম সাহেবের ভাই উপস্থিত ছিল। তো সেলিম সাহেবের ভেতরে আসে সেই জিন যে তাকে শেষ করবার জন্য এখানে এসেছে। তিনি বলেন, তুমি ডেকেছো ভালো কথা, এখানে আমার আসার উদ্দেশ্য সফল হয়েছে। তার স্ত্রীর বাচ্চা নষ্ট করেছি, এখন কিছুই করতে পারবে না। রেফাত ভাই ওস্তাদ বলে, ওর কথা বিশ্বাস করো না, দেখো আরো কিছু বের করা যায় কিনা। তখনই সেলিম সাহেব মৃগী রোগীর মতো তরপাতে থাকে, এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে আবারও নর্মাল করা হয় ঘণ্টাখানেক চেষ্টা করার পর, এবং আরো কিছু রিচুয়াল পালন করার পর সেই জিন বলে, যা হবার তা হয়ে গেছে, এখন যদি তাদের বাঁচাতে চাও তাহলে ইনসান দ্বারাই সম্ভব। এই কবরস্থানের 4 কোণারে 4টা কাগজের মাধ্যমে তাবিজের মাধ্যমে গাঁথা আছে, তা উদ্ধার করে হয়তো তাদের জান বাঁচাতে পারো। তিনি সেদিন রাতে সেই 4 কন্যা থেকে 11টা করে মোট 44টা তাবিজ উদ্ধার করে। উদ্ধারের পর রিফাত ভাই সেই বাসায় যায়
এবং দেখে সেলিম সাহেব যেই রুমে ছিলেন, এর মাঝখানে কিন্তু অনেক রিচুয়াল তিনি পালন করেছেন যা আমি বলছি না। সেলিম সাহেব থাকতো সেই রুমে তিনি পড়ে আছেন, বারান্দায় দাঁড়িয়ে আছে সেই জিন, যেই দুটা জিন আর কি। রেফাত ভাই বুঝলেন সব ঘটনা। পরদিন সকালে ফারুক ভাই আসলেন এবং বললেন, আসেন তো ভাই সেই বাসায় যাই। সেই বাসায় যাওয়ার পরে সে রেফাত ভাইকে জানানো হয়, কি কাজ করলেন আমি বুঝলাম না, আজ সকালে প্রচন্ড ব্যথা ওঠে সেলিম সাহেবের স্ত্রীর। সকাল 9টার দিকে বাচ্চাটা অবস্থা খুব খারাপ হয় ব্যথার চোটে, পরে ডাক্তাররা পেট কেটে বাচ্চাটাকে মরা অবস্থায় বের করে। কেউ কি বুঝবে আসলে কিসের ভেতর দিয়ে গিয়েছে গত রাতে? সেলিম সাহেবের রুমের মধ্যে কান্না করছে, তিনি হাত পা নাড়াতে পারছেন না ব্যথায়, কিন্তু তার আচরণ স্বাভাবিক। কিন্তু এই কথাটাও তিনি রেফাত ভাই সেলিম সাহেবের মাকে বললেন না, দেখেন আপনার ছেলে তো নর্মাল অবস্থায় আছে। তারা জাস্ট একটা কথাই বলেছে যে আসল যা হওয়ার তা তো হয়ে গেছে, তো সব সময় সবকিছুর সলিউশন দেওয়া সম্ভব না। রেফাত ভাই সেখানে পারিবারিক কোনো সলিউশন দিতে পারেন নাই। সেদিন এদিক সেদিক ঘুরে সন্ধ্যাবেলা ফারুক সাহেবের গাড়ি যোগে তিনি ঢাকা রওনা হয়ে যান। অনেক সময় অনেক ধরনের সমাধান করা যায় না, হয়তো সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু এরকম নিষ্পাপ শিশু যে এরকম পারিবারিক ধুলোর মাঝখানে পড়ে যাবে, পারিবারিক চাপার মাঝখানে পড়ে যাবে, সেটা খুবই খারাপ গুনাহ। এই গুনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু আমল এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে। প্রতিহিংসা একে অপরকে ধ্বংস করে দেয়। যেই ছেলে সেলিম সাহেবকে দিয়ে করিয়েছিল সে তখনই পঙ্গু হয়ে গেছিল। সেলিম সাহেবও সেই পথে এগুচ্ছিল এবং তার শিশু দিয়ে তিনি পার পেয়ে যান কিছুতেই। যা শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা তাই। পরে সেলিম সাহেবের সাথে তার স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়। সমাজ অনেক কিছু মেনে নিলেও নিয়তি অনেক কিছু মেনে নিতে চায় না। তো এটা ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের সবার প্রিয় ডাক্তার এইচ। বর্তমানে তিনি নর্থ আমেরিকায় রয়েছেন, আর তিনি তার মধ্যপ্রাচ্যে কর্মরত জীবনের একটা স্মৃতি কথা উল্লেখ করতে গিয়ে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তো সেই সময় 2000 সালের কথা, তখন তিনি মধ্যপ্রাচ্যের মানে সৌদি আরবের কোন একটা অঞ্চলে চাকরি করতেন। স্পেসিফিক জায়গাটার কথা বলবো না, কোন একটা গ্রামে চাকরি করতেন। আর তিনি বলেছেন ওই সময় ওই গ্রামগুলোকে কানেক্ট করার জন্য এত পাকা রাস্তা ছিল না, মানে সব গ্রামে ওইভাবে কানেক্টিভিটি আসে নাই তখনও। অনেক গ্রামেই যেতে হতো একেবারে এই মরুভূমির উপর দিয়ে। অনেকেই ফোর হুইল ড্রাইভ গাড়ি চালিয়ে যেত, আর বড় বড় ট্রাক যখন যেত ওখান দিয়ে তখন নাকি তাদের একটা সমস্যা হতো, যেটা হতো যে মরুভূমিতে তাদের টায়ার প্রেশার নাকি নর্মাল রাখলে সেই ট্রাক আটকে যেত বালিতে। তো তারা যেটা করতো, যখন রাস্তা থেকে মরুভূমিতে নামতো টায়ার প্রেশার কমিয়ে দিত, তাদের প্রত্যেকটা টায়ার প্রেশার কমিয়ে তারপর নামতো, আর এরপর সেই ট্রাক চালিয়ে তারা চলে যেত সেই সব গ্রামে। তো ডাক্তার এইচ এরকম একটা গ্রামে তিনি কর্মরত ছিলেন মেডিকেল অফিসার হিসেবে। তো সেটা ছিল মূল যে রাস্তা, মানে যেখান থেকে মানে মূল হাইওয়ে ওঠে, সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একেবারে মরুভূমি পার হয়ে একটা জায়গায় ছোট একটা গ্রাম। তো সেই গ্রামে বেশ অনেক মানুষ বাস করতো, কিছু বাঙালিও বাস করতেন সেখানে। তারা ওই যে পশু পালনের সাথে যুক্ত ছিলেন। আর সেখানে কিছু ব্যবসায়ীও বাস করতেন, যারা ওখানে বিভিন্ন রকমের ব্যবসা করতেন। তো এর মাঝে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি শহর থেকে গম নিয়ে আসতেন, গম এনে এখানে বিক্রি করতেন। তো এই গম আনা নেওয়ার কাজে তার একজন ট্রাকার প্রয়োজন ছিল। সেই ট্রাকার হিসাবে একজন বাঙালি কাজ করতেন, ছদ্মনাম দিয়ে দেওয়া হলো, তার নাম মকবুল লিখেছেন আমাদের ডক্টর এইচ, আমি মকবুল হিসাবে বলছি। তো সেই মকবুল ওই ভদ্রলোকের জন্য যেতেন, শহর থেকে গম নিয়ে আবার আসতেন এবং তার গুদাম থেকে সেই গমগুলো বিক্রি করা হতো। তো মকবুল খুব শান্ত টাইপের মানুষ ছিলেন। তিনি আসতেন ডাক্তার এইচ এর কাছে মাঝে মাঝে তার চিকিৎসার জন্য, মানে টুকিটাকি দেখাতে, হেলথ চেক আপের জন্য। তো ডাক্তার এইচ দেখতেন, কথা বলতেন, যেহেতু বাংলাদেশি অনেকের সাথে কথা হতো তার, যারা অন্যান্য মানুষ ছিল। তো তিনি বললেন, ডাক্তার এইচ একদিন জিজ্ঞেস করলেন মকবুলকে যে, মকবুল, এই রাস্তা দিয়ে আপনারা যে যান, রাতের বেলা আসেন এখান থেকে, বেশ সময় লাগে দেখি। তো মকবুল বলল, জি স্যার, সময় তো লাগেই। বললে যে কতক্ষণ লাগে আসতে? তো বললে যে, স্যার ট্রাক তো অনেক ভারী জিনিস, আর ওই যে রাস্তার থেকে নামার পরে হাওয়া কমায় দিতে হয়, তো তখন আরো মানে বসে যায় ট্রাক, মানে আরো মাটি কামড়ায় ধরে, তো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেক সময় লাগে। তো ডাক্তার এইচ বললেন, ভয় লাগে না?
তো হাসতেছে মকবুল, বলে ভয় তো স্যার লাগেই, কিছু তো ভয় আছে এখানে, একেবারেই নীরব নিথর, যখন আসি রাস্তা দিয়ে কিচ্ছু নাই, দুই পাশে ধু ধু করতেছে, শুধু ওই দূরের পাহাড়ের লাইন দেখা যায় স্যার, আর এই পাশে কিচ্ছু না, মাঝে মাঝে দেখা যায় কিছু ওই যে মানে ওই যে জঙ্গলি গাছ টাছ এগুলো আছে মরুভূমির মধ্যে যেগুলো থাকে, কাটা বৃক্ষ যেগুলা, এই ছাড়া তো আর কিছু নাই। তো ডাক্তার বললেন যে হ্যাঁ আমিও প্রায় দেখি, আমি মাঝে মাঝে বিকালবেলা হাঁটতে বেরোই যখন নাকি আমাদের এই পুরো এই গ্রামের সীমানায় চলে যাই, তখন দেখি দূরে আর কিছুই দেখা যায় না, শুধু মরু আর মরু। তো আমি এই জন্য চিন্তা করি ওই যে যান রাত্রেবেলা বা আসেন এখান দিয়ে, মানে কেমন লাগে। তো তিনি বললেন যে হ্যাঁ স্যার আসলেই ভয় লাগে। তো বলে ভয়টাই পাইছেন কখনো? ডাক্তার এইচ, আবার আপনারা সবাই জানেন ডাক্তার এইচ বিভিন্ন সময় তিনি যখন ঘটনা বলতেন তিনি উল্লেখ করেছেন যে তার এইসব ব্যাপারে, মানে এই প্যারানর্মাল ব্যাপারে বেশ আগ্রহ। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন সেই মকবুল সাহেবকে যে ভয়টাই পাইছেন নাকি কখনো? মকবুল বলে যে ভয় পাইছি মানে স্যার কিসের ভয়? বলে এই জিনভূত কিছু দেখছেন নাকি? না স্যার আমি দেখি নাই, তবে আমার আগে যে মিশরীয় ছিল সে দেখছে, ওর নাম হাসান। বলো মানে? বলে যে হ্যাঁ ও দেখছে। শিওর? ডাক্তার জিজ্ঞেস করলেন শিওর দেখছে? বলে হ্যাঁ। বলেন বলেন ঘটনাটা বলেন। তো মকবুল যিনি ছিলেন তখন তিনি শেয়ার করলেন ডাক্তার ইচকে ঘটনাটা। ওই হাসান যিনি ছিলেন ট্রাক চালাতেন এখানে, এই মালিকের আন্ডারেই তখন কাজ করতেন। তো হাসান এরকম শহর থেকে গম নিয়ে লোড করে আসতেন। তো আস্তে আস্তে শহরের মধ্যে বেশ খানিকটা সময় চলে যেত। বাই দ্য টাইম তিনি ওই হাইওয়ে ক্রস করে এই মরুভূমির কাছে চলে আসতেন তখন 8টা-9টা বেজে যেত রাত। তো ওখানে এসে ওই মরুভূমিতে নামার আগে চাকার যে হাওয়া সেটা কমায় দিতেন তিনি, লো প্রেশার করে ফেলতেন। লো প্রেশার করে তারপর সে ট্রাক নিয়ে আস্তে আস্তে আসতেন। তো বেশ তখন মানে সময় লাগতো, ট্রাক এত দ্রুত এগোতো না। তো একদিন হাসান এরকম আসতেছেন ওখানে গম নিয়ে, তো এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে তার বেশ সময় গেছে এবং ওই দিনকার ওয়েদার ছিল একটু অন্যরকম, বেশ বাতাস, মানে বেশ উইন্ডি ওয়েদার, দমকা হাওয়া চলতেছিল। মানে মরুভূমির যে রাস্তা দিয়ে তিনি আসতেছেন, পাকা রাস্তা যেটা পিচ ঢালা রাস্তা, সেখানেও ধুলা উড়ে চলে আসতেছিল, মানে বেশ মানে বাতাস, বেশ তুফানি ওয়েদার আর কি যেটাকে বলে। তো তিনি ওটা দেখতে দেখতে আসতেছেন আর বুঝতেছেন যে রাত তো হয়ে গেছে, এমনিও শহরের মধ্যে ওখান থেকে আসার সময় তার অনেক কি ছিল, তো বেশ রাত হয়ে গেছে। তো বুঝতেছে যে আজকে তো খবর আছে, দেখে মনে হচ্ছে যে বালি ঝড় আসবে, যেই অবস্থা, কারণ রাস্তার উপর চলে আসতেছে হলুদ হলুদ বালি, পুরা মানে রাস্তা ছেয়ে ফেলতেছে উঠে, আর এরকম বেশ দমকা হাওয়া এসে বাড়ি দিচ্ছে ট্রাকের মধ্যে। তো সে বুঝলো যে খবর আছে, কারণ যখন সে ট্রাক নিয়ে নামাবে মরুভূমিতে তখন কিন্তু তার চাকার হাওয়া ছাড়তে হবে, তো নেমে এই কাজটা করতে হবে, বাতাস থাকবে, তার সাথে কোনো হেলপারও নাই। তো বুঝলো যে মানে মুখে স্কার্ফ ভালো মতো নেমে নামতে হবে আর হাওয়া ছাড়তে হবে আস্তে আস্তে। আর যদি বালুঝড় এসে পড়ে তাহলে বিশাল সমস্যা। আর বালুঝড় না হলেও যদি এই দমকা হাওয়া চলতে থাকে তখন নাকি একটা ব্যাপার ঘটে, মরুভূমির পথে রাতের বেলা চেনা খুবই দুষ্কর, কারণ এই যে ডুনগুলা আছে মানে বালিয়াড়িগুলা, এই বালিয়াড়িগুলা নাকি একবার এক ফরম্যাট নেয়, মানে ওই যে বালি যখন উড়ে এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে ফেলে তখন ওই জায়গায় একটা উঁচু ঢিবির মতো হয়ে যায়। তো বিশাল সমস্যা। তো এগুলো আবার হাসান জানতো, আর হাসান তো আসলে ইজিপশিয়ান, তো তার এগুলোর সাথে আরো পরিচয় আছে। তো সে বুঝলো যে আজকে সমস্যা আছে, মানে আমার যেতে 12টা বাজবে। তো যাই হোক, এই হাসান চালাতে চালাতে ট্রাক চালাতে চলে আসলো তার নির্দিষ্ট স্থানে, এখান থেকে নামতে হবে। ওখানে জাস্ট একটা ছোট্ট সাইন দেওয়া আছে যে জায়গায় নেমে যাওয়ার জন্য আর কি। তো সে ট্রাক নিয়ে আস্তে করে নেমে গেল। বালিতে নেমেই সে একটু সামনে গিয়ে তার ইমার্জেন্সি লাইট দিয়ে ট্রাক থেকে নামলো। দেখলো ঠিকই বাতাস বেশ বইতেছে। তো হাসান তার মুখটা স্কার্ফ দিয়ে ঢেকে ফেললো, ভালো মতো স্কার্ফ দিয়ে ঢেকে সে গেল তার ওই যে প্রেসার গেজ আর নিয়ে ওই ছাড়তে, বাতাস ছাড়তে। আর বাতাস বাড়াইতে হলে অবশ্য কোনো সমস্যা নাই, এখানে আলাদা পাম্প আছে, অটোমেটিক পাম্পগুলো আছে ট্রাকের মধ্যেই থাকে, সেটা দিয়েই বাতাস দিতে পারে তারা, ওইটা অসুবিধা হয় না। কিন্তু বাতাস ছাড়তে গেলেই একটা সমস্যা, ওই গেজ নিয়ে নামতে হয়, মেপে মেপে ছাড়তে হয়। তো বেশ খানিকটা সময়, 10টা চাকা, বেশ ঝামেলা আর কি। তো হাসান কাজ শুরু করলো, আস্তে আস্তে বাতাস ছাড়তেছে, এর মধ্যে বালি কিন্তু বেশ উঠতেছে আশেপাশে। বুঝলো যে দমকা বালির হাওয়া, মানে স্যান্ডস্টর্ম ঠিক না, বাট দমকা হাওয়ার সাথে সাথে বালি মুভ করতেছে এবং শব্দ হচ্ছে হু হু করে। হাসানের কাছে একটু অস্বস্তি লাগলো যে এর মধ্যে যে কেমনে যাবে, কি করবে বুঝতেই পারতেছে না সে। তো বাতাস ছাড়তে ছাড়তে এই পুরো সব চাকা যখন নাকি সে একটু কমায় দিল এয়ার প্রেসার, ততক্ষণে কিন্তু আরো রাত হয়ে গেছে, বেশ রাত। সামনে যতদূর সে দেখতেছে এই বালির উড়াউড়ি, আকাশের আলো বেশ খানিকটা কমে গেছে মেঘে ঢেকে। সামনে যতদূর দেখা যাচ্ছে ঘোলাটে একটা ওয়েদার টাইপের জিনিস, আর দূরের কিছু ওই যে কাটা ঝোপ এগুলো ছাড়া কিছু দেখা যায়, ওগুলো নড়তেছে বাতাসে বেশ।
তো হাসানের একটা আন্দাজ আছে সে কোন দিকে যাবে, এটা তার এমনিও তার ট্রাকের মধ্যে কম্পাস আছে। তো সে আস্তে করে যে ট্রাকে উঠলো, উঠে ট্রাক স্টার্ট দিল, হেডলাইট জ্বালালো, চলতে শুরু করলো সামনে। তো যাচ্ছে, সামনে চালা যাচ্ছে, এবং এই হেডলাইটের আলো যেখানে পড়তেছে সে শুধু দেখতেছে হলদেটে বালি এলোমেলো ভাবে উড়ে যাচ্ছে, মানে এলোমেলো ভাবে উঠতেছে চারিপাশে, মানে বাতাসটা এমন ভাবেই দমকা বইতেছে। আর তার উইন্ডশিল্ডের দিকে বালি উড়ে উড়ে আসছে, সেটাও দেখা যাচ্ছে হেডলাইটের আলোতে, কারণ খুব তীক্ষ্ণ হেডলাইট পড়ছে। তো তার মধ্যে সে বুঝতে পারতেছে যে এই হচ্ছে রাস্তা, কারণ তার আগেও এখান থেকে ট্রাক বের হইছে, বোঝা যাচ্ছে যে ট্রেইলের রাস্তাটা, মানে বোঝা যায়। তো চলতে থাকলো সে, আর দূরে ওই যে পাহাড়ের সারি, এটাও সে হিসাব করতে পারে যে ওই জায়গায় ওই পাহাড় সারি দেখলে সে বুঝতে পারে কোথায় যাচ্ছে। তো এইভাবে চলতেছে হাসান, মানে খুব কেয়ারফুল যে উল্টাপাল্টা জায়গায় যে না পড়ে। আবার অনেক জায়গায় বালি এরকম উঁচু হয়ে যায়, কেন এই বাতাস টেনে টেনে আনে। বালিয়াড়িগুলো দেখতেছে, এই ফরমেশন ওই ফরমেশন, মানে এগুলা মানে কোনোটাই মিল নাই এরকম। তো সামনের দিকে খুব সজাগ দৃষ্টি রেখে সে এগিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেটর খুব একটা বেশি দাবাচ্ছে না, মানে জানে যে সামনে যাবে না খামাকা, ওই মানে চাকা স্কিড করে বালি উঠবে, আর কিছু করার নাই। তো খুব সাবধানে আস্তে আস্তে, মানে অনেক সময় নিয়ে যেতে হবে এতটুকু রাস্তা, 80 কিলোমিটার অল্প স্পিডে কিন্তু অনেক অনেক সময়, টাইম কনজিউমিং। তো হাসান যেতে যেতে তার চোখ ধরে আসছে, মানে চোখটা ধরে আসছে কেমন জানি, মানে এক নাগাড়ে ড্রাইভ করতেছে। তো একে তো মেইন রাস্তাও ড্রাইভ করছে এতক্ষণ, আর এই লম্বা টাইমটা মরুভূমিতে ড্রাইভ করতেছে। এখন যেখানে আসছে এখানে দূরে পাহাড়ের সারিটা অনেক দূরে, মানে এখন মানে খুব ভালো দেখা যাচ্ছে না, মনো চাপছা। আর এই যে ধুলাগুলা উঠতেছে এদিক ওদিক, প্রায় এরকম মানে একটা ধুলার পুরো আস্তর উড়ে চলে যাচ্ছে সামনে দিয়ে। আর কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা যেরকম আসে এরকম হলদে হলদে বালি উড়ে উড়ে আসতেছে তার উইন্ডশিল্ডের কাছে। তার ওয়াইপারও চালানো লাগতেছে মাঝে মাঝে, ওয়াইপার চালাতে আবার একটা সমস্যা হয়, স্ক্র্যাচ পড়ে যায় বালি। তো যাই হোক, মানে খুব একটা হেকটিক ড্রাইভিং সিচুয়েশন। তো এই সময় হাসানের চোখ লেগে আসছে, চোখের মধ্যে মনে হচ্ছে কেমন জানি লাগতেছে। এইটা প্রায় হয় ওরকম জায়গায় ড্রাইভ করতে গেলে। তো হাসান তাড়াতাড়ি তার পানির বোতলের দিকে হাত বাড়ালো, পাশে রাখা ছিল ওই সাইডে কাপ হোল্ডারের মধ্যে। তো সে যখন বোতলটা ধরে উঁচা করছে দেখে যে ভেতরে পানি নাই। তো সে বিষোদ্গার করলো মনে মনে, এখন পানি ভরতে হবে। এটাতে পানি ভরতে গেলে তাকে তার সিটের নিচে সাইডে রিচ করতে হবে, ওইখানে একটা গ্যালন আছে, সেখান থেকে পানি নিয়ে এটা ভরতে হবে আর কি, কন্টেইনার আছে। তো সে চিন্তা করলো যে এইভাবে তো মানে চালাচ্ছে ট্রাক এই অবস্থায়, তো আসলে সম্ভব না। তো চিন্তা করলো তাকে আরেকটু যাই। এর মাঝে তার কিন্তু ঢুলুনি এসে যাচ্ছে। তো চিন্তা করলো যে না, আসলে এইভাবে চালানোটা ঠিক না, আমি ট্রাকটা থামাই আমি পানি নেই। তো সে ট্রাকটাকে আস্তে করে থামাই দিয়ে সে জাস্ট এই তার পার্কে নিয়ে আসলো, গিয়ার পার্কে দিয়ে সে ট্রাক কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো সে আস্তে করে ওই বোতলটা নিয়ে সে তার সিটের নিচে রিচ করলো, করে সে কন্টেনার থেকে পানি ভরতেছে বটলে। তো পানি ভরতেছে একটু একটু করে ভরতেছে বোতলটা, মানে আবার খুব চেপে ধরলে আবার অনেক ভরা হয়ে যাবে। তো এই সময় তার ট্রাকটা হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে থেমে গেল, মানে স্টার্ট বন্ধ হয়ে গেল। চিন্তা করলো ঘটনা কি, স্টার্ট বন্ধ হয়ে গেল কারণ এরকম তো হওয়ার কথা না। তো সে পানি ভরা থামাইলো না, সে চিন্তা করলো বোতলটা ভরে নেই তারপরে স্টার্ট দিব। তো সে ওই চাপ দিয়ে রাখলো। তো পানি যখন ভরে গেল বোতলে, সে বোতলটা নিল। তো বোতলটা নিয়ে সে চিন্তা করলো যে যেহেতু থেমে গেছি, এখন নেমে মুখে পানি দিয়ে একটু 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 হাঁটি, একটু আড়ষ্ট ভাবটা কাটাই, অনেকক্ষণ তো বসে আছে এরকম চালাচ্ছে ট্রাক। তো সে গেট খুললো। তো গেট খোলার পর দেখতেছে যে হু 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 শব্দ হচ্ছে বাতাসের, বেশ তীক্ষ্ণ বাতাস হুইসেল কেটে যাচ্ছে ট্রাকের পাশ দিয়ে। ও মানে সে তার ট্রাকের অপোজিট দিক থেকে বাতাসগুলো আসতেছে, বেশ হুইসেল কেটে যাচ্ছে বাতাসটা। তো শব্দ পাচ্ছে শোঁ শোঁ করে। তো চিন্তা করলো আরে কি একটা অবস্থা, মানে পুরাই মানে ঝোড়ো রাত। তো সে পানি দিল, চোখে পানি দিল, একটু পানি খেলো, পানি খেয়ে মুখে পানি দিল, ঝাপটা দিল পানির। তারপর চিন্তা করলো যাই উঠে যাই ট্রাকে, কারণ মানে কেমন জানি লাগতেছে, নিথর একটা জায়গা, মরুর মধ্যে সে ট্রাক থামায় আছে, ট্রাকটাও একদম নিথর হয়ে আছে, কারণ লাইট, সে তো মনে করছিল যে লাইট জ্বলে থাকবে, স্টার্ট থাকবে, ওখানে স্টার্ট বন্ধ করে দিলে চরম ভয় লাগে। তো যাই হোক, হাসান ওই সহ বড়ল সহ আবার ট্রাকে উঠলো, উঠে সে দরজা লাগায়, সে তার ইগনিশন আবার দিল, মানে চাবি অন করতে গেল। দেখে যে সে ইগনিশন দিচ্ছে, ট্রাক কোনো শব্দ করতেছে না, মানে একটা কিটকিট কিটকিট শব্দ হচ্ছে, কিটকিট শব্দ হয়ে আর কোনো শব্দ করতেছে না। তো এটার সাথে হাসান পরিচিত যে এই সমস্যাটা সাধারণত হয় যে কোনো ইলেকট্রিক্যাল সমস্যা থাকলে, অথবা কোনো ইলেকট্রিক্যাল তারের মধ্যে কোনো প্রবলেম হলে, অথবা ব্যাটারি যদি একদম প্রায় মানে পুরো ডিসচার্জ হয়ে যেয়ে থাকে।
তো চিন্তা করলো যে ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, কি কারণে হতে পারে। একটা হতে পারে তার যে ট্রাকের অল্টারনেটর আছে সেটা হয়তো অল্টারনেটর কোনো কারণে যদি খারাপ হয়ে থাকে, এই কারণে হয়তো ব্যাটারি সাপোর্টে অনেকক্ষণ ছিল, হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক, এখন উপায় আছে যদি আরেকটা ভেহিকেল পাইতো জাম্প স্টার্ট নেওয়া, মানে ওইটার ব্যাটারি দিয়ে এটাকে জাম্প দিত, জাম্প দিয়ে স্টার্ট করতো। তো এইখানে তো কেউ নাই, একদম রাত, ইস্যুতি রাত। সে ঘড়ির দিকে তাকায় দেখলো রাত 1টা বাজে। মানে এখানে তাহলে কে স্টার্ট দিবে, এখানে জাম্প স্টার্ট দিবে। আর বাতাস যেরকম ঝড়ো হাওয়া বইতেছে, কোনো ভেহিকেল নাই, কিচ্ছু দেখা যাইতেছে না। আর ট্রাকে তো লাইটও জ্বলতেছে না কোনো, মানে সে লাইটই জ্বালাইতে পারতেছে না। মানে সে বুঝতে পারছে যে ব্যাপারটা ব্যাটারি সংক্রান্ত সমস্যা। তো হাসান একটু ভয় পেয়ে গেছে, কারণ এই রাতের বেলা সে এখন কই যাবে। তো চুপচাপ বসে আছে বোকার মতো ট্রাকের ভিতরে, আর ওই বাতাসের শব্দ শুনতেছে, হুইজলিং। একটু পরে সে খেয়াল করলো তার উইন্ডশিল্ডের ওখান দিয়ে দূরে দেখা যাচ্ছে একটা আলোর মতো, মানে মনে হচ্ছে যে আলো ওখানে নড়াচড়া করতেছে, ওঠানামা করতেছে। তো সে অনেকক্ষণ খেয়াল করলো যে আলোটা কিসের হতে পারে, ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো। আর মরুভূমিতে রাতের বেলা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায়, বেশ ঠান্ডা হয়ে গেছে। হাসান তার জ্যাকেট ছিল, জ্যাকেটটাও গায়ে চাপায় নিছে। তো তাকে সে ভালো মতন দেখার চেষ্টা করলো যে আলোটা কিসের। দূরে দেখা যাচ্ছে আলো ওঠানামা করতেছে। তখন সে খেয়াল করলো যে এইটা মনে হচ্ছে কোনো আগুন, মানে মোস্ট প্রবাবলি এখানে কেউ আগুন জ্বালছে, সেটার থেকেই মনে হয় এই আলোটা দেখা যাচ্ছে। হাসান চিন্তা করলো যাবে নাকি ওদিকে, যে কথা বলবে নাকি ওদের সাথে। হইতে পারে যে ওদের মানে গাড়ি থাকতে পারে বা এসইউভি থাকতে পারে, সেখান থেকে যদি সে একটা জাম্প নিতে পারে তাহলেই তো হলো। তো চিন্তা করে সে চিন্তা করলো না, সে যাবে। তো সে তার ফ্ল্যাশ লাইটটা নিল, আর ট্রাকের থেকে চাবিটা খুলে নিল, নিয়ে সে ট্রাকটারে বন্ধ করলো, করে হাঁটা দিল ওদিকে যেদিকে আলোটা দেখছে। ট্রাক তো একটু উঁচু, ওখান থেকে আলোটা ভালো দেখা গেছে, এখান থেকে তেমন একটা দেখা যাচ্ছে না। সে আন্দাজ করে নিচে ওই দিকে আছে। তো হেঁটে যাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে, তার ট্রাকটা দাঁড়ায় আছে, সে দেখতে পাচ্ছে, মানে ঘুরে একবার তাকায় দেখলো যে ট্রাকটা দাঁড়ায় আছে। ট্রাকটাকে দেখেও কেমন জানি কিম্ভূত কিমাকার লাগতেছে, একটা দানবীয় আকৃতির জিনিস দাঁড়ায় আছে, কোনো আলো জ্বলতেছে না, উপরে ওই যে দিয়ে ঢাকা, তিরপল দিয়ে ঢাকা। তো মায়াও লাগতেছে, ট্রাকটাকে সে খুব পছন্দ করে। যাই হোক, সে ট্রাকের দিকে একবার তাকে আবার হাঁটলো। হেঁটে যে যাচ্ছে সামনের দিকে, এরই তার ভয় লাগতেছে, কারণ বাতাস বয়ে যাচ্ছে, বালু উড়ায় নিয়ে যাচ্ছে সামনে দিয়ে, এবং মনে হয় বালিটা এমন ভাবে যায়, এটা একটু ভয় লাগে। যখন ফ্ল্যাশ লাইট সে নিভাইতেছে, কিন্তু হাসান মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট নিভাইতেছে, ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখলে মনে হয় কি যে কেউ একজন দৌড় দিয়ে আসছে সামনে, এসে ডানে বামে তাকায় আবার দৌড় দিল, এরকম লাগে। বালিগুলো এমন ভাবে যায়, মানে ঠিক এইভাবে বালিগুলো যায় মরুভূমির মধ্যে রাতের বেলা, যখন এরকম যায়, একটু ঝড়ো হাওয়া থাকে, মনে হয় কি দৌড় দিয়ে সামনে এসে কেউ দাঁড়ায় এবং ডানে বামে তাকায় আবার দৌড় দিল। তো এটা হাসানের কাছে ওরকম লাগতেছে। তো এর জন্য সে ফ্ল্যাশ লাইট আবার নিভাই দেয় তাড়াতাড়ি। তো মানে ভয় লাগে, হলদেটে বালি। তো যাই হোক, সে যাচ্ছে। তো যেতে যেতে এবার সে দূর থেকে দেখতে পাচ্ছে যে আলোর একটা এরকম আভা উঠতেছে। সে বুঝলো যে হ্যাঁ, সে ঠিক জায়গায় যাইতেছে। তো হাঁটতে হাঁটতে একটা এরকম ডুনের ওই পাশ থেকে আসতেছিল, মানে একটা বালিয়াড়ির ওই পাশ থেকে আলোটা আসতেছিল। তো সে ওই ডুনের উপর উঠে গেছে, তার প্রায় মানে তার যে পায়ের ঘোড়ালি সেটার থেকে আর একটু বেশি ডুবে গেছে ওখানে, ডুনের ওখানে ওঠার পরে। উঠে দেখতেছে পায়ের মধ্যে বালি ঢুকছে, জুতার মধ্যে অস্বস্তি লাগতেছে। তো ডুনের উপর উঠে সে দেখতেছে দূরে একটা এরকম ক্যাম্প ফায়ার, আর তার পাশে একটা তাঁবু, এবং তাঁবুর যে মানে কাপড়টা, এটা হচ্ছে কালো রঙের তাঁবু। মানে এটা একটু অবাক লাগলো তার কাছে, যে কারা ভালো এরকম কালো রঙের তাঁবু করছে এখানে। তো আছে বেদুইনরা থাকে ওখানে, অনেকের অনেক রকম খেয়াল। তো চিন্তা করলে হতে পারে বেদুইনদের কোনো গোষ্ঠী, হয়তো ওরা এইভাবেই তাঁবু বানায়। তো চিন্তা করতে করতে হাসান আস্তে করে বালিয়াড়ি থেকে নেমে হাঁটা ধরলো ওদিকে। একটু উঁচুতে ছিল, তো নেমে নেমে যাচ্ছে ওদিকে। তো আরো কাছে আসছে সে বালিয়াড়ির কাছে। তো ওখান থেকে দেখতেছে যে ওইখানে ওই যে ক্যাম্প ফায়ার তৈরি করছে, ওইটার মধ্যে কিছু মানুষ বসে আছে। বসে তারা ওইখানে করতেছে, বারবিকিউ টাইপের আর কি, ওই যে মানে ছাগল বা ভেড়ার মাংস পোড়ায় পোড়ায় ওখানে খাবে আর কি, রেডি করতেছে। তো দেখতেছে সবাই বেদুইনের মতো ড্রেস পরা, আর মুখটা এরকম ঢাকা, মানে এই দিয়ে। এইটা দেখে একটু অস্বস্তি লাগলো হাসানের, মুখ ঢাকা কেন, আবার এখানে ডাকাত টাকাত নাকি। তো চিন্তা করলো যে না, এখন এখানে কে ডাকাতি করতে আসবে এরকম সময়, এরা কি হুদাই এই সময় কে কেউগুলো করে নাকি। এই চিন্তা করতে করতে সে আরো সামনে গেল। তো সামনে যে সে ডানে বামে তাকাচ্ছে যে তাঁবুর আশেপাশে কোনো মানে এসইউভি বা কিছু রাখা আছে নাকি, দেখতেছে কোনো গাড়ি ঘোড়া নাই, তাঁবুর আশেপাশে কিছু নাই। তো হাসানের কাছে কি যেন একটা অড লাগতেছে, মানে সামথিং ইজ অড অ্যাবাউট দিস টেন্ট, কিছু একটা অড আছে এখানে। তো সে হাঁটতে হাঁটতে সে ওই ইসের কাছে এসে সালাম দিল ওই তাঁবুর মানুষদেরকে দূর থেকে, যাতে তারা হঠাৎ করে তাকে আবিষ্কার না করে। তো সে সালাম দেওয়ার সাথে সাথেই তাকে দেখলো যে তারা উত্তর দিল সালামের, আর বলল যে
চলে আসো মুসাফির, তুমি কি পথ হারায় ফেলছো নাকি এখানে? তো হাসান তখন বললো, আরে না, পথ হারাই নেই, আমি যাচ্ছিলাম আমার কাজে, আমি এই তো এখানে ওই গ্রামে যাব আমার মালপত্র নিয়ে ট্রাকে, তো ট্রাকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো খুব একলা ওইখানে মানে পুরো আটকায় গেছি, তো ভয় লাগতেছিল রাস্তার মধ্যে কি করব, মানে বুঝে পাচ্ছিলাম না, ওই ট্রাকেই বসতে হবে। তো তোমাদের এখানে আলো দেখছি আমি ট্রাক থেকে, তো চিন্তা করলাম যে এখানে মনে হয় কেউ আছে, তোমাদের কাছে যদি গাড়ি টাড়ি থাকে আমি একটু এখান থেকে জাম্প নিতাম। তো দেখলো যে তারা নিজেদের দিকে চাওয়াচাই করলো। তো হাসানের কাছে কিন্তু স্টিল একটু অড লাগতেছে যে ভাই কি ঘটনা, কেউ মুখ ঢেকে রাখছে, নিজেদের মধ্যে মুখ ঢাকা, আর কি জানি একটা খটকা তার কাছে লাগতেছে এই তাঁবুটার ব্যাপারে। তো হাসান বলল যে আমি তোমাদের কোনো গাড়ি দেখতেছি না আশেপাশে। তো তারা দেখলো যে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো, একজন হাসলো, হাসির শব্দ শুনলো, বলে না আমাদের গাড়ি নেই। তো তাকে গাওয়া সারতেছে, মানে ওখানকার যে কফি, আরব কফি, বলতেছে যে তুমি গাওয়া খাবা? তো হাসান বলল যে নট ব্যাড, খেতে পারি, অসুবিধা নাই, দাও। তো দেখলো যে তাকে একটা এরকম পেয়ালা আগাই দিল খাওয়ার জন্য, কাপ। সেই কাপটা মাটির কাপ, ইটস মেড অফ ক্লে, এবং সেই কাপটা হাতে নিয়ে হাসানের কাছে বেশ অবাক লাগলো, মনে হলো যে এই কাপটা বেশ মানে ক্লাসিক একটা কাপ, অনেক কাজ করা ভেতরে, কারুকার্য করা, অনেক খোদাই করা ভেতরে, মানে অন্যরকম, মাটির কাপ তো অন্যরকম পুরাই। তো হাসান একটু অবাক হলো, মনে করলো যে হতে পারে এদের হয়তো ঐতিহ্যবাহী জিনিস, এদের যে সম্প্রদায়েরা মনে হয় এগুলা মানে ক্যারি অন করে, নিয়ে আসে সাথে করে, তাদের হয়তো হইতে পারে নিজের সম্প্রদায়ের জিনিস এবং তাদের নিজের হেরিটেজ, সেগুলা ভাবতে ভাবতে সে কাপটা নিল, নিয়ে তাকে শুকরান মানে ধন্যবাদ দিল, দিয়ে সে কফিতে চুমুক দিল, একটা অসাধারণ টেস্ট, মানে সে নর্মাল যে গাওয়া খায় এরকম টেস্ট না। তারপর দেখলো যে তারা ওই যে বারবিকিউ করতেছিল, মানে গ্রিল করতেছিল, সেটা হচ্ছে ছাগলের মাংস বা ভেড়ার মাংস, ওইটাকে তারা কেটে কেটে এরকম একটা ইসে নিচ্ছে, এরকম বড় একটা রেকাবের মধ্যে নিতেছে। তো দেখলো যে আরেকটা অংশ, তারা এরকম 4 জন ছিল, সেটা তো নিচেই আরেকটা অংশ কাটছে, এটা হাসানের জন্য। হাসান হাত দিয়ে এরকম দেখাচ্ছে, না না, সে চা চুমুক দিছিল, তো সেই মুখ থেকে সে গাওয়ার কাপ নামায় বলতেছে, না আমি ফুল, আমি খাবো না। তো তারা হাসতেছে। তো খেজুর দিছে, একটা এরকম ঈদে বাড়ায় খেজুর দিছে হাসানের দিকে। তো হাসান খেজুর নিল, খেজুরটা দেখেও সে দেখতেছে বেশ ফ্রেশ টসটসে সুন্দর খেজুর। তো সে খেজুরটা মুখে নিতে গেছে, তার আঙ্গুল থেকে পড়ে গেছে, কারণ তার হাতে কাপ ধরা ছিল, এবার খেজুরটা টাস করে পড়ছে নিচে। তো হাসান আবার ওই খেজুরটাকে উঠায়, সে সবসময় এরকম মাটিতে পড়লে খাবার উঠায় নিত। তো তার আবার মানে পেট ভরা, হাসানের কিন্তু পেট ভরা, সে রাস্তায় আস্তে আস্তে খাবার কিনে আনছিল, আল বাইক থেকে খাইছে, তো পেট ভরা তার। কিন্তু ওই যে ওখানে ভেড়ার মাংস যে বারবিকিউ করে দিচ্ছে, এটাতে তার আবার একটু লোভও লাগতেছে, যে না করে ফেলছি আবার খাবো কি, চিন্তা করতে করতে সে খেজুরটা তুলতে গেছে। তো খেজুরটা যখন সে তুলতে গেছে, তখন তার হঠাৎ চোখ পড়লো ওই পাশে যেই লোকটা ওই যে ভেড়ার মাংস বারবিকিউ করে কেটে দিচ্ছে, তার পায়ের দিকে। তার পায়ের দিকে তাকায় আসলে ফ্রিজ হয়ে গেল হাসান, কারণ সে তাকায় দেখতেছে লোকটার জুতার মধ্যে অস্বাভাবিকতা। কি অস্বাভাবিকতা? খেয়াল করলো জুতাটা উল্টা, মানে তার পায়ের পাতাটাই উল্টা, মানে পেছন দিকে, অ্যাজ ইফ সে যেরকম বসে আছে এরকম করে একটা ছোট্ট টুলের উপরে, মনে হচ্ছে যে তার পাটা পেছন দিকে দেয়া। হাসানের খুবই ভয় লাগলো, সে প্রচন্ড রকমের ভয় পাইছে। সে জাস্ট ওইদিকে একবার তাকায়, মানে এমন ভাবে তাকাইলো উপর দিকে হালকা ভাবে, যে বুঝতে দিল না তাদেরকে যে সেই জিনিসটা বুঝতে পারছে। সে বুঝতে পারছে যে আমি মরুভূমির জিনের খপ্পরে পড়ছি, কারণ তারা জানে সে নিজেও তো মিশরীয় আসলে, তো সে জানে যে এরকম মরুভূমিতে থাকে। আর আজকে এরকম যেরকম মানে বাতাস চলতেছে, তুফানি রাত, এইসব সময় ওরা চলাফেরা করে বা থাকে, ওদের এক্সিস্টেন্স যেখানে থাকে সেখানে এই তুফানটা আরো বেশি হয়, মানে এই যে ঝড়ো বাতাস বেশি চলে, এটা জানতো হাসান। তো হাসান তাড়াতাড়ি খেজুরটাকে আস্তে করে তুলে, তো ওদের মধ্যেই একজন জিজ্ঞেস করে যে কি পথিক, তোমার কোনো সমস্যা? বলে না, খেজুরটা পড়ে গেছিল, এটা নিলাম আর কি। বলে আচ্ছা খাও, তুমি তোমার গাওয়া শেষ করো, করো, আমি বুঝতে পারতেছি তোমার মাংস খেতেও ইচ্ছা করতেছে, মানে গোস্ত খেতেও ইচ্ছা করতেছে, তুমি খেও, অসুবিধা নাই। হাসান বলছেন না, আমার পেট ভরা, তবে তোমাদের খাবারের ঘ্রাণটা সুন্দর। তো বলে সে খেজুরে একটা কামড় দিছে, দিয়ে সাথে সাথে তার মনে পড়লো খেজুরটা খুব সুস্বাদু খেজুর, খুব সুস্বাদু খেজুর। তার সাথে সাথে সেই খটকাটা তার মানে ভাঙলো। সে এই মানে এতক্ষণ যেটা ভাবার চেষ্টা করতেছিল এই তাঁবুতে ডিফারেন্সটা কি, সে বুঝে ফেললো এই তাঁবুটা অনেক শান্ত, কাম। মানে এই যে বাইরে অশান্ত বাতাস চলতেছে, এইখানে কোনো বাতাস আসতেছে না, কোনো বালিও উড়ে আসতেছে না, মনে হচ্ছে যে অদৃশ্য একটা বলয় দিয়ে ঢাকা তাঁবুটা। সে যখনই এখানে হেঁটে ঢুকছিল, তখনই সে হঠাৎ করে এই অশান্ত বালির থেকে নিজেকে একটা কোয়াইট জায়গায় আবিষ্কার করছিল।
কাইন্ড অফ থিংস লাইক দ্যাট। মানে এখন সে খটকাটা ধরতে পারছে যে সে এরকম জায়গায়। তো সে কেমন যেন একটু কেঁপে উঠে সে হঠাৎ বলতেছে যে আমাকে একটু আমার গাড়িতে যেতে হবে, আমার ওখানে ওয়্যারলেস আছে, তো মনে হয় আমার ইসের থেকে বস কল করতে পারে, আমি রেডিওতে মনে হয় কল করতে পারে, না পেলে বিশাল সমস্যা। বলে সে ফট করে আর কোনো কথা না বলে উঠে দাঁড়াইছে খেজুরটা নিয়ে, বলতেছে যে আমি আসি, আমি ফিরে আসতেছি তোমাদের এখানে। বলে সে খেজুরটা নিয়ে হাঁটা দিছে সোজা। তো হাঁটা দিছে সে ওই যেই পর্যন্ত আলোটা যাচ্ছে, মোটামুটি আলোর একটা রেখা পড়ছে, ওই পর্যন্ত সে যে জাস্ট পা দিয়ে বের হয়েছে, আর সাথে সাথে এই যে বাতাসের সে তাণ্ডব সে টের পাইলো যে বাতাস শোঁ শোঁ করতেছে। আর সে পেছনে মনে হলো একটা হাসির শব্দ শুনলো, একসাথে হাসছে। মানে এই যে চারজন বসা, চারজন একসাথে যদি হেসে উঠে, লাইক বন্ধুরা যদি খুব কোনো ব্যাপারে মজা পেয়ে একসাথে হেসে উঠে বন্ধুরা কিছু দেখে, ওইরকম হাসির শব্দটা। কিন্তু হাসানের কাছে কিন্তু ভয় লাগছে এই হাসির শব্দটা। সে কিন্তু এটাকে নিছক আনন্দময় হাসি যে দিছে তারা, সেটা সে ভাবে নাই। সে কারণ সে যখন বের হয়ে আসছে তখন হঠাৎ করে সেই দমকা বাতাসটা পাইছে, আর সাথে সাথেই ওরা হাসতেছে পিছনে। তো হাসান বুঝতে পারছে, তার সাথে সাথে মনে পড়ছে যে ওই লোকটার পায়ের কথা, ওই যে খাবার বাড়তেছিল। তো সে জাস্ট মানে এটা নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেও সে একবার পেছন ফিরে একটু তাকায় দেখতেছে সে যে ওই চারজনের চোখ জ্বলতেছে, মানে যে মুখটা তো ঢেকে রাখছিল, চোখটা জ্বলতেছে। এবং ওই চোখ মনে হচ্ছে যে অনেকটা ফ্লোরোসেন্ট কালার চোখের চারপাশে, এরকম মানে পুরোপুরি যে চোখটা পশুর মতো জ্বলে সেরকম না, মনে হচ্ছে একটু ফ্লোরোসেন্ট কালারের মতো। অবাক কাণ্ড। এবং সে অবাক হয়ে দেখলো যে এখন চারজন না, ওখানে তিনজন আছে। মানে ব্যাপারটা হঠাৎ করে এমন স্ট্রেঞ্জ ভাবে হলো যে মনে হলো তার চোখের একটা ব্লিঙ্কেই ওই চারজন তিনজন হয়ে গেল। এবং পরবর্তী সেকেন্ডে সে দেখলো যে সেই একজন মিসিং ছিল, সে তার থেকে 3-4 ফিট দূরে, যেখানে নাকি ওই তাঁবুর আলোটা, ক্যাম্পফায়ার আলোটা আসছে, ওইখানে দাঁড়ায় আছে। সে ওখান থেকে বললো, তাকে একটা নাম ধরে বলতেছে, হাসান তোমার ক্ষুধা লাগলে তুমি চলে এসো, ভয় পেও না। হাসান এত ভয় পেল সে ছেড়ে দৌড় দিল এখান থেকে, মানে একদম মানে জান প্রাণ নিয়ে দৌড় দিল। আর শুনলো যে পিছনে যে তার সাথে কথা বলছে সে হো হো করে হাসতেছে। তো সেই হো হো করে হাসির শব্দটা এমন ভাবে আসতেছে যে মনে হচ্ছে ঢেউয়ের মতো বারবার মানে বাড়ি খেয়ে খেয়ে তার কানের কাছে যাচ্ছে, এবং তার কানের কাছে মনে হচ্ছে ফিস ফিস করে যাচ্ছে। মানে হাসান আসলে মানে তার ওখানে মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে সেরকম একটা অবস্থা। সে দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াইতেছে তার আন্দাজে ট্রাকটা যেদিকে, আর সে জাস্ট দোয়া পড়া শুরু করলো মনে মনে। দোয়া পড়তে 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 সে চলে আসে ট্রাকের কাছে, দেখতেছে ট্রাকটা ওখানে আছে। তো সে একদম ঝাঁপায় পড়লো গেটের উপরে, গেটটা খুলে সে ঢুকে সাথে সাথে লক করে দিল। লক করে দিয়ে সে থরথর করে কাঁপতেছে আর উইন্ডশিল্ডের বাইরে তাকাচ্ছে। উইন্ডশিল্ডের বাইরে সে বুঝতে পারতেছে না, হু হু করে শব্দ হচ্ছে বাতাসের, কিছু দেখা যাচ্ছে না যেহেতু হেডলাইট নাই। সে ট্রাই করলো আরো 2 বার ইগনিশন দেওয়ার, দেখলো ওই ক্যাট ক্যাট করে শব্দ হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, ট্রাকি হয়ে গেছে, মানে থেমে আছে এরকম। তো হাসান খুব ভয় পাইছে। সে কি করবে, সে তার যে সিটের পেছনে একটা এক্সট্রা জায়গা আছে, ওখানে যদি কেউ টায়ার্ড হয়ে যায় অনেক সময় ঘুমায় পেছনে গিয়ে। তো ট্রাকাররা অনেক সময় ট্রাক কোথাও থামায় নামায় দিয়ে ঘুমায়, তো ওই জায়গাটা আছে আর কি পেছনে, একটা ছোট্ট এরকম বিছানার মতো। হাসান তাড়াতাড়ি পেছনে চলে গেছে। পেছনে গিয়ে সে ওখানে একটা ছিল, তার একটা ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে, এমনি তো ঠান্ডা, তার মনে হইতেছে কাঁপুনি এসে গেছে শরীরে, সে ব্ল্যাঙ্কেটটা পেঁচায় সেখানে দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে চুপচাপ শুয়ে আছে আর দোয়া পড়তেছে। কখন সে ক্লান্তিতে আসলে ঘুমায় গেছে তার সে বুঝতেই পারে নাই। তো হাসানের যখন ঘুম ভাঙছে তখন বেশ গরম লাগতেছে, এমনিতে জ্যাকেট পরা ছিল, তার উপরে ব্ল্যাঙ্কেট, আর ওই দিনের আলো মানে ছাড়ছে, তখন সূর্যের আলো ঢুকতেছে ট্রাকের ভিতরে। তো সে তাড়াতাড়ি উঠে যে সে সামনে তাকায় দেখলো তার যে সামনের হুড, ট্রাকের হুডের উপরে বেশ বালির স্তর জমে আছে। সে তাড়াতাড়ি সে লাফ দিয়ে নামলো ট্রাক থেকে নেমে সে দেখলো যে কি অবস্থা আশেপাশে, দেখতেছে চারিপাশে এরকম মানে ওই যে বালিয়াড়ি, আর কিছু নাই, সামনের রাস্তাটাও মানে বেশ বালি এলোমেলো ভাবে বালি জমে গেছে এদিক ওদিক। তো সে উঠে ট্রাকের, আবার সে ইগনিশন দিল, দেখলো ওই ক্যাট ক্যাট করতেছে, ট্রাক আর স্টার্ট হয় না। তখন চিন্তা করলো কি করবে, মানে আরেকটা ট্রাক বা একটা গাড়ি যতক্ষণ না আসতেছে সে তো ট্রাক নড়াইতে পারবে না। আর তখনকার সময় কিন্তু ছিল না, সেলফোন ছিল না যে মোবাইল ফোনে কাউকে কল দিবে, তখন মোবাইল ফোনের যুগ না। আর হাসানের যে মালিক যিনি গমের ব্যবসা করেন, তার এমন বড় সেটআপও না যে ওখান থেকে তার জন্য হ্যান্ড রেডিও স্টেশন বসাবেন। সে রেডিওর কথা মিথ্যা বলছে ওখানে ওই মানুষদেরকে। তো এগুলো চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় আসলো, আরে আমার ট্রাকের ওইখানে যে এক্সট্রা টুল বক্সের নিচে তো ব্যাটারিও আছে, আমি ওই পুরনো ব্যাটারিটা নামাই না কেন, মানে এক্সট্রা ব্যাটারি আছে, স্পেয়ার ব্যাটারি।
তো সে তাড়াতাড়ি মনে হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে গেছে। সে যে ওই ট্রাকের ওই পিছনের অংশ খুলে দেখলো ওই মালটা লোড করা, এর ফাঁক দিয়ে সে যে টুল বক্সটা খুললো, ওখান থেকে সে ব্যাটারিটা নামাবে অনেক কষ্টে টেনে টেনে, বিশাল ব্যাটারি, তো বড় ব্যাটারি টেনে এরকম নিয়ে আসলো, এনে এখানে ডালি ছিল তার ট্রাকে, সে ডালিতে উঠাইলো ব্যাটারি, উঠায় সে ডালি দিয়ে নিয়ে গেল টেনে। বালির মধ্যে যে ডালি চলতে চায় না, কোমর ভেঙে যেতে চাইতেছে এরকম, আর তার মনে হয় জ্বর আসতেছে হাসানের, খুব মানে শরীর অন্যরকম লাগতেছে। তো যাই হোক, অনেক কষ্টে সে মানে জান প্রাণ দিয়ে কোনো মতে এই ডালিটাকে টেনে নিয়ে গেল তার বনেটের কাছে, মানে সামনে তার হুডের কাছে, এবং হুড খুলে তার কাছে ছিল জাম্পিং কেবল ছিল, সেই জাম্পিং কেবল দিয়ে ব্যাটারি কানেক্ট করে জাম্প স্টার্ট দিল ট্রাক। তো ট্রাক স্টার্ট হয়ে গেল। ট্রাক বুঝতে পারছে যে মানে এই সমস্যা ব্যাটারিতেই ছিল, আগের ব্যাটারিতেই সমস্যা, তখন আর কিছু করার নাই। ট্রাক স্টার্ট হয়েছে, স্টার্টে রেখে সে এই ব্যাটারিটা তাড়াতাড়ি আবার নিল, ওখানে কোনো মতে উঠাইলো, পিছনে কোনোই নাই, ওই যে তাদের একটা ট্রাকের পেছনে এরকম স্লাইডিং আছে, ওইটা টানে নামায়, যাক ওরা যে কোনো মতে উঠায় রেখে আর কি, আর কোনো ডালিটারও কোনো মতে উঠায় রেখে ট্রাকের পিছন দিকটা বন্ধ করলো, করে দৌড়ায় ট্রাকে উঠলো, উঠে সে আবার মানে ট্রাক নিয়ে চলা শুরু করলো সামনে। তো ভয় পেতেছিল যে অল্টারনেটর নষ্ট হয়ে গেছে নাকি, যদি আবার থেমে যায় ট্রাক, এই ভয় পাইতেছে, মানে বেশ ভয় পেতেছিল। তো যাই হোক, তারপরও সে চালাইতে এক সময় চলে আসলো গ্রামে, ট্রাক আর বন্ধ হয়নি রাস্তায়। তো একেবারে তার যে গ্রাম আছে, তাদের যে গোডাউন আছে, গোডাউনের কাছে এসে ট্রাক বন্ধ হয়েছে। তো যাই হোক, ততক্ষণে তো সে চলে আসছে, আর ট্রাক থেকে নেমে হাসান একদম দুর্বল, তার ইসের কাছে গেল, তার বসের কাছে গেল, যে বললো যে এই অবস্থা, আমি রাত্রেবেলা, বস খুব ওয়ারিড, খুব চিন্তিত ছিল যে কি হয়েছে তার। বসে যে সে না আসলে বস খোঁজ খবর নিয়ে কারোর কাছে কোনোভাবে আর একটা গাড়ি ম্যানেজ করে যেত ওইখানে দেখতে। তো যাই হোক, সে বললো যে তুমি আসতে পারছো। এই তো হাসান বললো যে রাস্তার মধ্যে এই ঘটনা হয়েছে। তো সবাই বলছে যে ওটা জিন। তো হাসানের বসের ভাই বলতেছে যে ওইটা জিন আমি মানবো তখনই যখন আমি এটাতে শিওর হব। সে বল হাসানে বললো তুমি আমার সাথে চলো, আমার 4 হুইল ড্রাইভ আছে, ওইটা নিয়ে যাবো। তো হাসান বলতেছে আমি অনেক টায়ার্ড, আমার শরীর খারাপ। তো সে ওই লোকটা শুনতেছে না, তার বসের ভাই বলে চলো আমার সাথে। একটু একগুয়ে ছিল। তো যাই হোক, হাসান বাধ্য হয়ে ওনার সাথে গেল, ও উঠে। তো উনি গাড়ি নিয়ে ওখানে গেল, হাসান একদম টায়ার্ড হয়ে শুয়েছিল ট্রাকের পাশে। তো যে ওখানে থামছে, যেখানে হাসানকে জিজ্ঞেস করছে কোথায় ট্রাক থামাইছিল, হাসান দেখলো যে হ্যাঁ ট্রাকের ট্রেইল আছে, ট্রাক নিয়ে যে হাসান আসতে পরে সে ওখানে যে নামছে, তার যে ওই যে ট্রলি টানছে ওইটারও দাগ আছে, মানে যে ডালিটা নিয়ে যে ব্যাটারি নিয়ে আসছে ওইটারও দাগ আছে। তারপরে সে খুঁজতেছে যে এই মরুভূমির মধ্যে কোনো পায়ের ছাপটা পাওয়া যায় নাকি। হাসান বলছে যে আমি যেদিক দিয়ে গেছি তারে দেখাইছে। সে বলছে আসো আমার সাথে। তো হাসান খুবই বিরক্ত, তার শরীর চলতেছে না। তো লোকটা তারপরও তাকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছে। তো ওদিকে তার পায়ের ছাপ পাওয়া যায় না, বালি এদিকে উঠছে এরকম অবস্থা। এক জায়গায় যে আসলেই হাসানের পায়ের ছাপ পাওয়া গেল। হাসান দেখাইলো যে এই দেখো আমি এদিক দিয়ে গেছি, যে পায়ের ছাপ আছে, এখানে বালি এসে পড়ে নাই। তো খুবই আশ্চর্যজনক ভাবে ওই জায়গা থেকে যে পায়ের ছাপটা হাসানের পাইছে, তারা হাঁটতে হাঁটতে ঠিক একটা ডুনের কাছে গেল। হাসান মনে করতে পারলো যে এই ডুনের উপর রাত্রেবেলা সে উঠে দেখছিল নিচে যে ওরা করতেছে। হাসান ওখান থেকে দেখাইলো যে ওই জায়গাটায় ছিল ক্যাম্পটা, তাঁবুটা। কোনো তাঁবু কিচ্ছু না, একটা নিচু ফ্ল্যাট জায়গা। কিন্তু এই পাশে যে বালি যেভাবে পড়া, ওই জায়গাটা ওইভাবে বালি পড়ে নাই, জায়গাটা জানি কেমন। তো তার বসের ভাই হাসানকে নিয়ে নামলো, নেমে গিয়ে খুব আশ্চর্যজনক ভাবে দেখলো এতক্ষণ কিন্তু হাসানের পায়ের ছাপ ওইভাবে দেখে নাই। এই পাশে কয়েকটা দেখছিল আর ওই পাশে দেখে নাই। দেখলো যে এই ডুন থেকে নেমে খানিকটা পরে স্পষ্টভাবে হাসানের পায়ের ছাপ আছে ওইখানে। এবং হাসানের পায়ের ছাপ, মানে হাসান যেখানে হেঁটে গেছে একটা জায়গায়, মানে এই পর্যন্ত একটা পায়ের ছাপ পাওয়া গেছে। খুবই আশ্চর্য, ওখানে কোনো তাঁবুর চিহ্ন নাই, এখানে কেউ ক্যাম্প ফায়ার করবে তো দূরের কথা, কিচ্ছু নাই। তো তার বসের ভাই দোয়া পড়ে বললো যে চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। তো বলে হাসানকে নিয়ে এসে ব্যাক করে আসলো। তো হাসান যখন চলে আসছে ওখান থেকে, মানে তার এলাকায় গ্রামে আসছে, তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। অসুস্থ হয়ে সে খুব অনেকদিন নাকি সাফার করছিল। তো সে সাফার করে সে একদম শুকায় গেছিল, এরকম অবস্থা, কাজ করতে পারেনি অনেকদিন। তো তারপরে সে ওখান থেকে চাকরি ছেড়ে দেয়। হাসান চাকরি ছেড়ে দেয়, কারণ সে অনেক ভয় পেত নাকি। তো চাকরি ছেড়ে দেয়। তো ওই হাসানের রিপ্লেসমেন্টেই এই মকবুল, যিনি বাঙালি, তিনি নাকি আসছেন। তো এই মকবুলই এই ঘটনাটা ডাক্তার এইচ এর কাছে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান আমেরিকার নিউ ইয়র্ক শহরের রনকনকমা।
এই রনকনকোমাতে একটি জায়গা রয়েছে, সেই জায়গাটির নাম হচ্ছে হানিসাকল পন্ড। একটি পুকুরের নামে বিশাল একটি পার্কের নামকরণ করা হয়েছে। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার খুব কাছের একজন বন্ধু। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, যার পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে। ওর নাম হচ্ছে রোহান শাহ, যার ভিডিও ইতোমধ্যে আপনারা দেখেছেন, এবং হানিসাকল পন্ডের ভিডিওটাও রোহান শাহ সেখানে গিয়ে আশেপাশের ভিউগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং সেই জায়গাটি সম্পর্কে আপনারা পরিচিত হয়েছেন। এবং ও যে ঘটনাটি শেয়ার করার কথা বলেছিল, এখন সেই ঘটনাটি আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রোহান 2020 সালের ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে আমেরিকাতে পাড়ি জমায়। ওর পরিবার, মা বাবা ভাই বোন সবাই আমেরিকাতে থাকে। ও আমেরিকাতে চলে যায় কারণ তখন অল্প কিছু ফ্লাইট আমেরিকাতে চলাচল করছিল। আমেরিকাতে যাওয়ার পর সে কিন্তু তখন আমেরিকার লকডাউনের মধ্যে পড়ে যায়, কারণ তখন আমেরিকাতে করোনার একটা পিক টাইম চলছিল। এই জন্য শুরুর দিকে সে বাসা থেকে বের হয় না। একসময় বাসা থেকে সে বের হয়, তার বাসা থেকে হাঁটতে হাঁটতে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট। সে ওখান থেকে এতটুকু দূরত্বে একটি পার্কের সন্ধান পায়। সে পার্কের নাম হানিসাকল পন্ড। যেহেতু করোনার সময় সাধারণ মানুষের আনাগোনা খুব কম ছিল, এই জন্য সে যখন পার্কে যায়, পার্কে যাওয়ার পর সে মানুষের উপস্থিতি খুবই কম পেয়েছে। সে হানিসাকল পন্ডের মধ্যে যাওয়ার সময় ফার্স্টে যে বিষয়টা তার কাছে একটু উইয়ার্ড লাগে সেটা হচ্ছে যে ঢুকতেই ওটার যে এন্ট্রান্স বা প্রধান প্রবেশ ফটক, এটি একটি আন্ডারপাসের মতো। আপনারা দেখেছেন ভিডিওতে যে একটি রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করা হয়েছে, এবং সে আন্ডারপাসের শুরু ফ্রন্ট সাইড এবং ভিতরেও অদ্ভুত সমস্ত ছবি আঁকানো। শুরুতে ঢুকতে একটি গা ছমছমে ভাব। ওখানে যাওয়ার পর সে দেখে প্রচুর গাছ কাটা, এবং গাছগুলো মনে হচ্ছে যে হ্যান্ড স যেগুলো আছে, হাতে যেই করাতগুলো চালায়, ইলেকট্রিক করাতগুলো আপনারা দেখেছেন অনেক সময় যে হাত দিয়ে গাছ কেটে ফেলছে। হাতে এক ধরনের করাত থাকে, হ্যাঁ, হাতে হ্যান্ড চালিত যে করাতগুলো দিয়ে গাছ কাটা যায়, আপনারা অনেক সময় ভিডিওতে দেখেছেন। মনে হচ্ছে সেগুলো দিয়ে গাছ কেটেছে, এবং ছোট ছোট টুকরো করে করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। কিন্তু গাছ কাটার পরে যে টুকরোগুলো রেখে দিয়েছে, এটা কিন্তু রাখার কথা নয়, এটি নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে রেখে দিয়েছে। অনেক গাছ সেখানে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো গাছ অনেকদিন ধরে কেটেছে, গাছ কাটার পরে সেই গাছের অংশগুলো সেটার গুড়ির পাশে রেখে দেওয়া হয়েছে, কিন্তু মাটির সাথে যেই অংশটুকু থাকে গাছ কাটার পরও, ওই শিকড় সহ ওই অংশটি অক্ষত রয়েছে। মনে হচ্ছে এই তো সেদিন মনে হয় কাটা হয়েছে, এমনটা মনে হয়। কিন্তু ওই গাছেরই যে অংশ বিশেষ পাশে পড়ে রয়েছে, সেটি পড়ে পচে নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে বছরের পর বছর হয়ে গেছে। কিন্তু তাহলে এই গুড়িটা কেন এখনো অক্ষত রয়েছে? সেটিরও তো পরিবর্তন হওয়ার কথা। সে চিন্তা করেছে যে এমনিতে এরকম হতেও পারে, যেহেতু শিকড় মাটির সাথে রয়েছে, এই কারণে সেটা অক্ষত থাকতেও পারে। প্রথমে ঢোকার পরে এই সমস্ত উইয়ার্ড বিষয়গুলো তার নজরে পড়ে। হানিসাকল পন্ডের একটি পাশে একটি কাঠের পুল রয়েছে। মানুষ যদি যায়, এই কাঠের পুলের উপর দিয়ে হাঁটাহাঁটি করে ওই পুকুর বা হানিসাকল পন্ডের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করে। তো রোহান যখনই গিয়েছে সেখানে কোনো মানুষের দেখা পায়নি, কিন্তু একদম যে দেখা পায়নি সেটা বলা ভুল হবে, একজন ব্যক্তির দেখা সে পেত। সে দেখত ওই কাঠের পুলের একদম পাশে একজন ব্যক্তি মাছ ধরছে। সে দূর থেকে লক্ষ্য করত যে উনি বড়শিতে মাছ পাচ্ছেন, কিন্তু যখনই রোহান এই কাঠের পুলের উপরে উঠত এবং যতক্ষণ সেখানে থাকত, ততক্ষণ ওই ব্যক্তির বড়শিতে কোনো মাছ ধরা পড়ত না। এমন 1 দিন 2 দিন 3 দিন, এভাবে বেশ কিছুদিন, সপ্তাহখানেক রোহান এটা অবজার্ভ করে। তো একদিন কৌতূহল হয়ে
ওই ব্যক্তির কাছে রোহান যায় এবং হেসে দিয়ে রোহান বলে যে আমার মনে হয় আমি তোমার জন্য আনলাকি, কারণ হচ্ছে আমি যখনই তোমার কাছাকাছি থাকি তখন তুমি কোনো মাছ পাও না। তা লোকটি হেসে দেয় এবং লোকটির সাথে রোহান পরিচয় হয়। লোকটির নাম হচ্ছে ডেভিড। তো ডেভিডের সাথে কথাবার্তা হয় রোহানের। রোহান একটা বিষয় লক্ষ্য করে যে ডেভিড কেমন যেন গম্ভীর প্রকৃতির, মানে অতটা ফ্রেন্ডলি না। রোহান 5টা কথা বললে ডেভিড একটা কথার উত্তর দেয়। তো বিষয়টা রোহানের কাছে একটু বিরক্তিকর লাগে, কিন্তু যেহেতু সে চিন্তা করে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এখানকার লোকজনের হয়তোবা একটু এমনটা ভাবে সে, যেহেতু সে আর একটা দেশের। তো একদিন রোহান চিন্তা করে যে আচ্ছা, আমি আসার সাথে সাথে ডেভিড মাছ পায় না, এই কাঠের পুলে ঘটনা কি? রোহান সেটা অবজার্ভ করার চেষ্টা করে একদিন, যে আসলে আমি আজকে দেখবো, অনেকক্ষণ থাকবো যে ডেভিড আসলে মাছ পায় কিনা। রোহান একদিন আসার পরে অনেক পিছন দিয়ে ঘুরে এসে ডেভিডের একদম পেছন দিকে দাঁড়ায়, একদম পেছন দিকে একটু দূরে একটি ঝোপের কাছে দাঁড়ায় এবং সে দেখে যে আসলে ডেভিড মাছ পায় কিনা। কেন আমি আসার সাথে সাথে ডেভিড একটা মাছও পায় না, কেন দিনের পর দিন এমন ঘটনা ঘটছে। রোহান ফলো করে যে ডেভিড আসলে একটা মাছও পাচ্ছে না, অনেকক্ষণ হয়ে যায় ডেভিড কোনো মাছই পাচ্ছে না। রোহান অপেক্ষার আর না করে চলে যায়, গিয়ে ডেভিডকে বলে, কি খবর ডেভিড, তোমার মাছ কতগুলো ধরেছ? তো ডেভিড বলে, এই যে দেখো অনেকগুলো মাছ ধরেছি। তো রোহান খেয়াল করে যে তার ঝুড়ি ভর্তি মাছ, এবং মানে মাত্র হয়তো কয়েক মিনিট হয়েছে ধরেছে, সেই মাছগুলো তার ঝুড়ির মধ্যে লাফালাফি করছে। কারণ মাছ কিন্তু 5-7 মিনিটের বেশি বেঁচে থাকার কথা নয়, কিন্তু একদম লাফালাফি করছে। তো ডেভিডকে জিজ্ঞেস করে যে ডেভিড, তুমি এই মাছগুলো কখন ধরেছো? এই যে এই মাত্রই ধরলাম। বলে ওখানে তো বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বলে এই মাছটা কতক্ষণ আগে ধরেছে? বলে এই যে 10 মিনিট আগে। এই মাছটা কতক্ষণ আগে ধরেছে? বলে এই যে 5 মিনিট আগে। অথচ রোহান কিন্তু অনেকক্ষণ ধরে ফলো করছে যে ডেভিড কোনো মাছ পাচ্ছে না। তাহলে ডেভিড কিভাবে মাছ পেল? রোহানের কাছে বিষয়টা খুবই রহস্যজনক লাগে, মনে হয় একটা রহস্যময় ব্যাপার, কিন্তু ডেভিডকে তখন কিছু বলে না। ডেভিড রোহানকে চমকে দিয়ে বলে, রোহান, আজকে সন্ধ্যার পর আমার বিয়ে, তোমাকে থাকতেই হবে। তো রোহান খুব খুশি হয় যে ডেভিড তাকে দাওয়াত করেছে। রোহান বলে, অবশ্যই থাকবো। তো কোথায় যেতে হবে? বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঠিক এই কাঠের পুলের উপরেই সন্ধ্যার পরে আমার জন্য ওয়েট করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। রোহান বলে, ওকে। ওই সময় ডেভিডকে বলে, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমি ফোনে তোমার সাথে কন্ট্যাক্ট করব। তো ডেভিড বলে, আমি তো কোনো মোবাইল ফোন ব্যবহার করি না, তুমি এখানে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। তো রোহান চিন্তা করে, এই যুগেও কেউ ফোন ব্যবহার করেন এমন হয় নাকি? তারপরেও হতে পারে, এই জন্য রোহান আর বেশি কথা বলে না, বলে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে এখানে থাকব। রোহান বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে বাসার লোকদেরকে বলে যে তার একটা বিয়ের দাওয়াত আছে। বাসা থেকে জিজ্ঞেস করে যে কোথায় দাওয়াত? তখন রোহান কিছু বলতে পারে না, বলে আমার এক বন্ধু, সে আমাকে নিয়ে যাবে। যেহেতু আমেরিকার সিকিউরিটি অনেক ভালো, এই জন্য বাড়ি থেকে অতটা টেনশন করেনি। রোহান সন্ধ্যার পরপরই পার্কে চলে আসে, এসে ওই পুলের উপরে সে বসেছিল, কখন ডেভিড আসবে তাকে ডেকে নিয়ে যাবে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, ডেভিডের কোনো খবর নাই। তো রোহান দেখে যে সন্ধ্যার পর এসেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে যায়, ডেভিডের কোনো খবর নেই। রোহান চিন্তা করে বিয়ের ব্যস্ততায় ডেভিড হয়তো বা তার কথা ভুলেই গেছে। তারপরে রোহান চিন্তা করে আরেকটু অপেক্ষা করি, দেখি কি হয়।
রোহান হঠাৎ করে শুনতে পায় যে পুকুরের মধ্যখান থেকে একটা গোঙানির আওয়াজ। মনে হয় কেউ মানে খুব কষ্ট মানে খুব অনেক হয় না যে অনেক যন্ত্রণা পাচ্ছে, যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে, এমন গলা দিয়ে শব্দ বের হয়, মনে হচ্ছে এমন খুব যন্ত্রণা পাচ্ছে একজন মানুষ এমন শব্দ করছে। এবং মাঝে মাঝে এই পার্কের মধ্যে থেকে সে নেকড়ের ডাক শুনতে পাচ্ছে। এই পার্কে কিন্তু কোনোভাবেই নেকড়ে থাকার কথা নয়, কারণ এটা যদি ওইভাবে বন্যপ্রাণী থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের এন্ট্রান্স এখানে দিত না। রোহান আস্তে আস্তে ভয় পেতে থাকে এবং যখন চিন্তা করে যে এখন আমাকে দৌড় দিতে হবে, খুব ভয় পাচ্ছিল। মনে হচ্ছে যে আস্তে আস্তে নেকড়ের ডাকগুলো তার কাছে চলে আসছে এবং সেই গোঙানির আওয়াজটাও আস্তে 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 রোহানের কাছে আসতে থাকে। তখন রোহান সিদ্ধান্ত নেয় সে এখন দৌড় দেবে। যখনই সে দৌড় দিতে যাবে হঠাৎ দেখে যে কাঠের পুলের একটা পাশ থেকে লম্বা আলখেল্লা পরা একজন মানুষ হেঁটে আসছে। তো রোহান একটু সাহস পায় যে হয়তো একজন মানুষ এখানে আসছে, কিন্তু এরপরে চিন্তা করে এত সন্ধ্যার সময় এখন কে আসবে। রোহান ভাবে আসতেও পারে কেউ। যতই কাছে আসছে রোহানের মনে হচ্ছে আরে এটা তো ডেভিড মনে হচ্ছে, সত্যি ডেভিড। কিন্তু এ কি, ডেভিডের পরনে এটা কি? কালো রঙের একটা আলখেল্লা পরা। রোহান খুব অবাক হয়। রোহান ডেভিডকে বলে, ডেভিড তুমি কালো রঙের আলখেল্লা পরেছ কেন? বিয়েতে কি কেউ কালো রঙের আলখেল্লা পরে? ডেভিড গম্ভীর শব্দে জানায়, এটি আমাদের পারিবারিক ঐতিহ্য। আমরা কালো রঙের আলখেল্লা পরেই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি। লিসেনের একটা বিষয় বলে নেওয়া ভালো যে আমরা যারা খ্রিস্টিয়ানদের বিবাহ বা অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠান দেখেছি, আমরা দেখেছি যে পাদ্রির চার্চ থেকে শুরু করে যারা এই অনুষ্ঠানে যুক্ত হয় অন্ত্যেষ্টি ক্রিয়াতে মানে শেষকৃত্য অনুষ্ঠানে কালো রঙের ড্রেস পরে, আর উৎসবের অনুষ্ঠানগুলোতে সাদা রঙের আলখেল্লা পরে গির্জার যে পুরোহিত যারা আছেন এবং অন্যান্যরাও ইচ্ছামতো ড্রেস পরে আসার চেষ্টা করে, স্পেশালি সাদা রঙের ড্রেস। তো অনুষ্ঠানে এরকম গির্জার পুরোহিতের মতো কালো রঙের আলখেল্লা পরা দেখে রোহানের মনে একটু সন্দেহ জাগে। কিন্তু সে চিন্তা করে যে আমেরিকাতে বহু দেশের মানুষ আছে, অনেক কালচারের মানুষ আছে, হয়তো বা হতেও পারে এমন কিছু। তো রোহান বলে ঠিক আছে চলো যাই। কোথায় যেতে হবে? বলে যে এইখানেই আমার বিয়ে। রোহান অবাক হয়, এইখানে বিয়ে মানে এখানে বিয়ের জায়গা কোথায়? বলে চলো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। তো রোহান মনে করেছে হয়তো বা এইখানে বলতে বুঝিয়েছে যে এই পার্কের পাশেই কোনো কমিউনিটি সেন্টার বা কোনো বাসায় বিয়ের অনুষ্ঠান হবে, বা এই পার্কের পাশেই কোনো চার্চ রয়েছে মানে গির্জা রয়েছে, সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। রোহান ডেভিডের পেছন পেছন হাঁটতে থাকে। রোহান পেছন থেকে ডেভিডকে বিভিন্ন কথা বলতে থাকে। ডেভিড শুধু ইয়েস নো এরকম খালি উত্তর দিতে থাকে এবং রোহান খেয়াল করে যে কোনোভাবেই সে ডেভিডের সাথে হেঁটে পেরে উঠছে না। স্বাভাবিকভাবে আমরা জানি, এরকম গল্প অনেক সময় শুনেছি যে প্যারানরমাল কোনো বিষয়ের সাথে হেঁটে পারা যায় না, যতই জোরে হাঁটি না কেন তার পিছনে থাকতে হয়। কিন্তু ওই সময় আসলে রোহানের এই সেন্সগুলো কোনো কিছু কাজ করছিল না। রোহান ডেভিডের পিছনে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পরেই সামনে একটি ছোট্ট ডোবার মতো পড়ে। তখন ডেভিড করে কি ডোবার মধ্যে নেমে যায়। তখন রোহান বলে, আরে ডেভিড তুমি কি করো? তুমি এই ড্রেস পরে কেন এই ডোবার মধ্যে নেমে যাচ্ছ? এগুলো ভিজে যাবে তো, আর ডোবার মধ্যে কেন নামছ? তখন ডেভিড বলে, রোহান আসো আমার সাথে আসো। বলে কোথায় যাব? বলে আসো আমার সাথে আসো। রোহান খেয়াল করে ডেভিড আস্তে 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 ওই ডোবার পানিতে ডুবে যাচ্ছে এবং রোহানকে ডাকতে থাকে। রোহান খুব অবাক হয়, কি ব্যাপার, এমন কেন হচ্ছে? এদিকে ডেভিড রোহানের দিকে হাত বাড়িয়ে দেয় এবং কেন যেন মনে হচ্ছিল যে ডেভিডের হাতটা স্বাভাবিক থেকেও বেশ লম্বা এবং হাত দিয়ে ডাকতে থাকে যে রোহান আসো আসো আমার কাছে আসো। এবং আস্তে আস্তে ডেভিড ওই ডোবার মধ্যে তলিয়ে যেতে থাকে। তখন রোহান বুঝতে পারে সামথিং ইজ রং, এটা স্বাভাবিক নয়। তখন রোহান উল্টো দিকে ঘুরে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেয়
দৌড় দিতে গিয়ে রোহান হঠাৎ একটা জিনিস আবিষ্কার করে যে রোহানের সামনে থেকে ট্রেন আসছে। রোহান বলে সে চিন্তা করে যে আমি মনে হয় ট্রেনের লাইনের উপরে চলে এসেছি, এখনই দুর্ঘটনা ঘটবে। তো রোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যে আর এখন আর বাঁচার কোনো আশা নাই, আমি ট্রেনের সামনে চলে এসেছি, আর ডানে বায়ে সরতে পারবো না। কিন্তু রোহানের একটাবারের জন্য মাথায় আসে নাই যে ট্রেন লাইনটা কিন্তু অনেক দূরে, সে এইখানে ট্রেন কোথা থেকে দেখবে? ট্রেন লাইনটা আরো পাশে, অনেক দূরে বলতে আরো পাশে, পার্কের একদম ভেতরে কিন্তু ট্রেনের লাইন না, কিন্তু রোহান কিন্তু তখন পার্কের মধ্যে অবস্থান করছে। ট্রেন লাইনটা কিন্তু ইতোমধ্যে আপনারা দেখেছেন রিসেন্টের ভিডিওতে। তো রোহান দেখে ট্রেন আসছে, ট্রেনের আলো তার মুখে পড়ছে। তো প্রচন্ড আলোর ঝলসানিতে মানে ঝলকানিতে রোহান সেন্সলেস হয়ে পড়ে। রোহান জানে না কতক্ষণ সে সেন্সলেস হয়েছিল। যখন সেন্স ফেরে তখন রোহান দেখে যে এই পার্কের মধ্যে অসংখ্য মানুষ, সবাই বেশ লম্বা লম্বা কালো আলখেল্লা পরা। রোহান বেশ ভয় পায় এবং একজন ব্যক্তিকে একটু সাহস করে ডাক দেয় যে ভাই, বের হওয়ার রাস্তাটা কোন দিকে? যখনই সেই লোকটি রোহানের পেছন দিকে মানে সে পিছন ফিরে তাকায়, রোহান দেখে যে কালো আলখেল্লা পরার এই মানুষটির মুখে কোনো মাংস নেই, মনে হচ্ছে একটি কঙ্কালের মাথা সেখানে বসিয়ে রাখা। রোহান এই দৃশ্য দেখে ভয়ঙ্কর জোরে এক চিৎকার দেয় এবং সে যেদিকে পারছে দৌড়ানো শুরু করে। দূরে আলোর যেই মানে ল্যাম্পপোস্ট গুলো ছিল অনেক দূরে, সেই ল্যাম্পপোস্টকে সামনে রেখে সে দৌড়ানো শুরু করে। কিন্তু মানে সে চিন্তা করে আমি শুধু সোজা যাব, ডানে বায়ে যাব না। কিন্তু সে দৌড়াতে দৌড়াতে আশেপাশে দেখে যে এই যে গাছের যে গুড়িগুলো, তারপরে গাছের যে শেকড়ের সাথে যে গুড়িটা থাকে সেখানে এই সমস্ত জায়গার উপরে না অসংখ্য লোক বসা, সবার পরনে কিন্তু একই রঙের ড্রেস, কালো আলখেল্লা। তো রোহান এগুলো দেখছে এবং প্রচন্ড ভয় পাচ্ছে এবং জোরে জোরে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, চারকুল এগুলো পড়ছে, পড়তে পড়তে দৌড়াচ্ছে। হঠাৎ করে দুজন ব্যক্তির সাথে রোহানের ধাক্কা লাগে। দুজন ব্যক্তির হাতে টর্চ ছিল এবং রোহান খুব ভয় পেয়েছিল। দুজন ব্যক্তি জিজ্ঞেস করে হু আর ইউ, হোয়াটস ইউর নেম? তখন রোহান বলে যে প্লিজ সেভ মি, মানে আমাকে বাঁচান। তখন তারা বলে কি হয়েছে? বলে যে সব ঘটনা খুলে বলে। তখন ওই দুইজন লোক অবাক হয় যে তুমি কি এই হানিসাকুল পন্ড সম্পর্কে কিছুই জানো না? রোহান বলে না তো। বলে যে এটা তো একটা হন্টেড জায়গা, এখানে দিনের বেলাতেই মানুষ খুবই কম আসে, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, তুমি কেন এখানে এসেছো? তখন রোহান বলে যে আমাকে ডেভিড নামক একজন ব্যক্তি এখানে বিয়ের দাওয়াত দিয়েছে যে সে আমাকে নিয়ে যাবে। তখন ওই পার্ক রেঞ্জারদের কাছে, সেখানে পার্কের তত্ত্বাবধায়কদেরকে পার্ক রেঞ্জার বলে, পার্ক রেঞ্জারের কাছে রোহান শুনতে পায় যে এই জায়গাতে কোনো গাছ সরকারিভাবে লাগানোও হয় না, সরকারিভাবে কোনো গাছ কাটাও হয় না, কিন্তু অসংখ্য গাছ কাটা পড়ে আছে। তারা বলে যে দেখো যে গাছগুলো কাটা পড়ে আছে এগুলো কিন্তু আমরা কেউ কাটি না, কে যে কাটে তা আমরা জানি না। গাছ কাটার পর এখান থেকে কেউ কোনো গাছের অংশ কেউ নিয়েও যায় না, এখানেই থাকে। কে কাটে, কিভাবে কাটে আমরা কেউ বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে এই জায়গাতে সুপার ন্যাচারাল স্পিরিট বা জিন সম্প্রদায়ের লোকেরা এইখানে তাদের ব্যাপক আনাগোনা রয়েছে। তারা তাদের বিভিন্ন শেষকৃত্য বা তাদের মধ্যে কেউ মারা গেলে বা তাদের মধ্যে কোনো অনুষ্ঠান হলে তারা এখানে আসে। এই গাছের গুড়িগুলো দেখছো, এগুলোর উপর তারা বসে, এগুলো সব হচ্ছে তাদের বসবার স্থান। আমরা চাকরি করি, এই জন্য আমরা এক পাশে ডিউটি করি, যেহেতু এখানে কোনো লোক ভুলেও আসে না, এই জন্য আমাদের দায়িত্বও কম। কিন্তু তুমি এখানে এসেছো, তোমার ভাগ্য ভালো যে তুমি জান নিয়ে ফিরেছো। আর কখনো এখানে রাতের বেলা এসো না, দিনের বেলা এসো, কিন্তু রাতের বেলা কখনো আসবে না। তো রোহান সেখান থেকে ফিরে আসে। রোহান এখনো মাঝে মাঝে হানিসাকুল পন্ডে যায়, আবার ডেভিডের সাথে যদি তার দেখা হয়ে যায়, কিন্তু এরপরে ডেভিডের সাথে রোহানের আর কখনো দেখা হয়নি। লিসেনার, এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে।
আমার বাইকের হেডলাইটের আলোটা যখন কুয়াশার দেয়াল ধাক্কা খেয়ে ঠিক আমার পায়ের ওপর এসে পড়ছিল, আমি তখন চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার চোখ ফেলার আগেই আমার কাঁধের উপর দুটো বরফ ঠান্ডা লোমশ ডানা এসে চেপে বসল। পিঠের চামড়া ভেদ করে দুটো ধারালো নখ আমার হাড়ের ভেতর গেঁথে গেল। আমি তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠলাম, আর ঠিক তখনই আমার কানের একদম কাছে একটা চামচিকার মতো খসখসে অথচ মানুষের মতো স্পষ্ট গলায় কেউ একজন ফিসফিসিয়ে বলল, অনেকদিন পর জ্যান্ত মানুষের তাজা রক্ত পাবো, তুই আর এখান থেকে ঘরে ফিরতে পারবি না। এমনটা শোনার পর আমি বাইকের এক্সিলারেটরটা পুরো ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বাইকের চাকাটা মাটির সাথে এমনভাবে জট পাকিয়ে গেল যে বাইকটা এক চুলো নড়ল না। আমার ঘাড়ের রগটা তখন কেউ দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলার মতো উপক্রম হলো। এই ঘটনা ঘটেছিল 2023 সালের জানুয়ারি মাসের শেষের দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত শিবপুর নামের একটা প্রত্যন্ত গ্রামে। আমার নাম রায়হান। আমি তখন একটা কুরিয়ার সার্ভিসের এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতাম। অফিসিয়াল কিছু ঝামেলার কারণে সে রাতে কুষ্টিয়া শহর থেকে আমার ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। যখন আমি আমার পালসার বাইকটা নিয়ে শিবপুরের মেঠো পথে ঢুকলাম, তখন ঘড়িতে রাত আনুমানিক 12:40। শীতের রাত, তার উপর কুয়াশার চারপাশে এতটাই অন্ধকার ছিল যে সামনের 5 ফিট পথও ঠিক মতো দেখা যাচ্ছিল না। রাস্তাটার এক পাশে মাইলের পর মাইল ফসলি জমি, আর অন্য পাশে একটা পুরনো পরিত্যক্ত শ্মশান ঘাট, যার পাশ দিয়ে বয়ে গেছে মরা গড়াই নদীর একটা শাখা। স্থানীয় মানুষের মুখে প্রচলিত ছিল, গভীর রাতে এই শ্মশান ঘাটের পাশ দিয়ে কেউ একা গেলে নাকি এক অদ্ভুত অতীব্র আত্মা চিল বা ইঁদুরের রূপ নিয়ে অথবা মাঝে মাঝে বাদুড়ের রূপ ধরে মানুষের উপর আক্রমণ করে। আমি বারংবারই এসব গল্পকে গজা খিচুড়ি বলে উড়িয়ে দিতাম। আমি তখন বাইক চালিয়ে শ্মশান ঘাটের কাছাকাছি কালচে বট গাছের সামনে পৌঁছালাম। হুট করেই আমার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোটাও দপ করে নিভে গেল। আমি বেশ কয়েকবার সেলফ স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। কুয়াশার ভিতর তীব্র ঠান্ডায় আমার হাত পা জমে আসছিল। চারপাশটা এতটাই নিঝুম হয়ে গিয়েছিল যে আমার নিজের বুকের ধরফানি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। আমি বাইক থেকে নেমে পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ লাইটটা জ্বালালাম। ঠিক তখনই আমার মাথার ওপর বট গাছটার ডালপালা মরে শব্দে কেঁপে উঠল। বাতাস একদম বন্ধ, অথচ গাছের ডালগুলো এমনভাবে দুলছিল যে ওপার থেকে কেউ বিশাল ভারী কোনো ডানা ঝাপটাচ্ছে। আমি টর্চের আলোটা উপর দিকে ঘোরালাম। আলোটা গাছের মগডালে পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। বট গাছের একটা মোটা ডালে উল্টো হয়ে ঝুলে আছে একটা বিশাল আকৃতির কুচকুচে কালো বাদুড়। কিন্তু ওটা কোনো সাধারণ বাদুড় ছিল না। ওটার আকার ছিল একটা পূর্ণ বয়স্ক মানুষের সমান। তার ডানা দুটো মস্ত বড় এবং কুচকুচে কালো লোমে ঢাকা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার মুখটা। ওটার মুখটা বাদুড়ের মতো নয়,
একটা বৃদ্ধ মানুষের মতো কুচকানো এবং চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে জ্বলছে। ওটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ডানা দুটো ধীরে ধীরে মেলছিল। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। এক সেকেন্ডও দেরি না করে আমি বাইকটা ওখানেই ফেলে দিয়ে উল্টো পথে দৌড়াতে শুরু করলাম। কিন্তু কুয়াশার কারণে আমি বেশ জোরে দৌড়াতে পারছিলাম না। হঠাৎ করেই আমার মাথার উপরে একটা ভারী টানা ঝাপটানোর শব্দ হলো, আর তার সাথে সাথেই একটা পচা রক্ত মাংসের তীব্র আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল। আমি পিছনে না তাকিয়ে দৌড়াচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মনে হলো আমার পেছনের বাতাসটা আচমকাই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পরের মুহূর্তেই সেই অমানসিক আকৃতির টানা দুটো আমার দুই কাঁধের উপরে সে আশ্রয় পড়ল। সুচালো ধারালো নখগুলো আমার জ্যাকেটের কাপড় ফুঁড়ে সরাসরি পিঠের চামড়ার ভেতর ঢুকে গেল। তীব্র যন্ত্রণায় আমি আমার গলা দিয়ে একটা গুনগানের শব্দ বের করলাম। ওটা আমার পিঠের উপর এমনভাবে চেপে বসছিল যে আমার মেরুদণ্ড হাওর মুর করে উঠছিল। ওটা আমাকে মাটির দিকে চেপে ধরছিল, আর তার সেই কুৎসিত মুখটা আমার ঘাড়ের রগের কাছে নিয়ে আসছিল। আমি স্পষ্ট অনুভব করছিলাম ওটার মুখ থেকে টপ টপ করে লালা আমার ঘাড়ে পড়ছে। ঠিক তখনই আমার কানের কাছে সেই খসখসে বিকৃত গলায় ওটা ফিসফিসিয়ে উঠল, অনেকদিন পর জ্যান্ত মানুষের রক্ত খাবো, তুই আর ঘরে ফিরতে পারবে না। যখন আমি এরকম মৃত্যুর ডাক শুনলাম, তখন মানুষ এক অলৌকিক শক্তি পায়। আমি আমার পকেট থেকে মেটালের ভারী টর্চ লাইটটা দিয়ে পেছনের দিকে অন্ধের মতো আঘাত করতে লাগলাম। সৌভাগ্যবশত একটা আঘাত সরাসরি ওটার সেই জ্বলন্ত লাল চোখের উপর গিয়ে লাগলো, এবং ওটা একটা তীব্র কান ফাটানো চিৎকার দিল যে আওয়াজটা কোনো পশুর ছিল না, ছিল একটা যন্ত্রণাকাতর মানুষের গঙ্গানের মতো। আঘাত পেয়ে ওটার নখের বাঁধন একটু আলগা হতেই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম এবং সামনের দিকে এক মরিয়া দৌড় দিলাম। আমি তখন মনে মনে আল্লাহর নাম জপছিলাম আর আয়াতুল কুরসি পড়ছিলাম। কিছু দূর যাওয়ার পরেই আমি দূর থেকে গ্রামের নৈশ প্রহরীর বাঁশির আওয়াজ আর টর্চের আলো দেখতে পেলাম। প্রহরীদের দেখেই আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে রাস্তার ওপরেই লুটিয়ে পড়লাম। পরদিন সকালে গ্রামের মানুষজন আমাকে উদ্ধার করে এবং কুমারখালী হাসপাতালে নিয়ে যায়। আমার পিঠে এবং কাঁধের নখের আঁচড় ছিল, যার জন্য আমাকে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। 3 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। পরবর্তীতে গ্রামের প্রবীণরা শ্মশান ঘাটের সেই বট গাছটি কেটে ফেলেছিলেন। আজ এতগুলো বছর পার হয়ে গেলেও রাতে কোনো বাদুড়ের টানা ঝাপটানোর শব্দ শুনলে আমার পিঠের সেই ক্ষত স্থানটা এখনো ব্যথায় টন টন করে। আজকের মতো এই ছিল ভাইয়া, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।